হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মনুর মায়ের শরীর অবসর সহিত কথন শক্তিও চলে গিয়েছে। মৃত লাশের মতো বিছানায় পড়ে থাকে সারাদিন। আর্থিক সচ্ছলতার কারণে সঠিক সময় থেরাপি দিতে পারেনি বলে আজ মনুর মা বিছানায় শায়িত। পড়াশোনার পাশাপাশি মায়ের সেবা করা এবং সংসারের যাবতীয় কাজকর্ম তাকেই করতে হয়। বাবাকে খুব ভয় পায় সে। চোখ তুলে শেষ কবে কথা বলেছে স্মরণে নেই। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে মৌন। সন্ধ্যা লগ্নের কথা স্মরণে আসছে তার। জহিরুল ইসলাম ছুটির সারাদিন স্ত্রীর সাথে কাটান। অপরাহ্নের শেষ সময় অসুস্থ স্ত্রীকে নিয়ে দুয়ারে বসেছিলেন। হুইল চেয়ারে বসিয়ে কেশবে খুব যত্নে তেল মালিশ করে দিয়েছিলেন। মৌন ভীত অধমাঙ্গে বাড়িতে প্রবেশ করেই বাবা মাকে দেখতে পেয়েছিল। ভীত মৌন হাতের ভাঁজে নীল হাতাটা শক্ত করে ধরে যেন বাবা বিশ্বাস করে সে বান্ধবীর পাশে গিয়েছিল। বরাবরের মতোই নত দৃষ্টিতে উঠানে এসে দাঁড়ায় সে। সর্বাঙ্গে কম্পনের সৃষ্টি হয়েছে। বাবা যদি ধরে ফেলে মিথ্যা কথা বলতে শেখানো হয়নি মনুকে। মনুকে দাঁড়িয়ে থাকতে দেখে জহিরুল ইসলাম বলেছিলেন, এসেছ? সন্ধ্যা হয়ে এসেছে। হাঁসমুরগিদের ঘরে ঢুকে দ্বার বন্ধ করো। ফিদার কাছ থেকে রচনা শিখে লিখেছিলে? হ্যাঁ বাবা, এনেছি। জড়সড় হয়ে দাঁড়িয়েছিল মনু। বাবাকে আরো কথা বলতে চাই সে। মায়ের দিকে দৃষ্টিপাত করে দেখে সব সময়ের মতো নিচু মুখে হয়ে আছে। মাঝে মাঝে মৌন পূর্বর জীবনে ফিরে যেতে ইচ্ছে করে। যখন তার মা সুস্থ ছিল জীবন তখন কতই না সুন্দর ছিল। বাবাও তখন খুব ভালোবাসত। মনিরা অসুস্থ হওয়ার পর থেকে জহিরুল ইসলাম পরিবর্তন হয়ে যান। দায়িত্ব পালন করতে গিয়ে বাবা থেকে শাসনকর্তা হয়ে যান। ফলে মৌন বাবাকে ভালোবাসার পরিবর্তে ভয় বেশি পায়। মৌন হাতের কাজ সম্পূর্ণ করে ঘরে চলে আসে। গ্রামবাসীগণ ঘুমোচ্ছে। শুধু ঘুম নেই মনুর আঁখি চুকলে। আধার রাতে অদূরে জঙ্গল থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। মৌন নিঃশব্দে ঘর থেকে বের হয়। রান্নাঘরের উপরের তাকটায় উকি ঝুঁকি মারে। কাঙ্ক্ষিত বস্তুটিকে পূর্বস্থানে দেখতে পেয়ে আনন্দিত হয় সে। প্লাস্টিকের একটি চেয়ার সাবধানের সহিত এনে সেখানে দাঁড়িয়ে পড়ে। তাকের উপর একটি পুরনো ট্রাঙ্ক। মনু সেটা খুলে রং ক্যানভাস সহ প্রয়োজনীয় বস্তু সরিয়ে ট্রাঙ্ক যথাস্থানে রেখে চলে আসে। রং তুলি হাতে নিয়ে মৌন লাজুক হাসে। তার অপূর্ণ স্বপ্ন তবে পূরণ হবে। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? কেন ভালোবাসোনি? কাল কেন আসোনি? আমার মাস্টার কখন আসবে রে? কি রে রানী, তোর মাস্টারকে কি এখনো পাঠাতে পারিসনি? আগেই বলেছিলাম রে রানী, তোর মাস্টারের ভেতরে বাহিরের সকল টিউবে সমস্যা আছে। এবার বিশ্বাস হলো তো? টিফিনের ফাঁকে রানী বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। আড্ডার স্থান স্কুলের পিছন পাশটায়। আড্ডার মূল উৎস তাজবিদ। সাপ্তাহিক ছুটি ছিল গতকাল, কিন্তু রানীর কাছে যোগ মনে হচ্ছে। তাজবিদের প্রণয়ে অন্ধ হয়ে যাচ্ছে সে। বান্ধবীদের সাথে মিশে বিপদে হারতেও দ্বিধাবোধ করছে না রানী। দুষ্টু বান্ধবীদের কথায় হাসে সে। আজকাল দুষ্টু বান্ধবীদের ফাঁদে পড়ে সিগারেট খাওয়া শিখেছে। পাশের মেয়ের হাত থেকে জ্বলন্ত সিগারেট হাতে নিয়ে তাতে ঠোঁট ছোঁয়। লম্বা সময় নিয়ে নিকোটিনের ধোঁয়া ভিতরে নিয়ে নাকে মুখে আকাশে উড়িয়ে দেয় সে। বান্ধবীদের দিকে দৃষ্টিপাত করে বলে, আমার মাস্টার ঘুঘু দেখেছি, কিন্তু ঘুঘুর ফাঁদ দেখেনি। এই রানী তার মাস্টারকে এবার অন্যভাবে বশ করবে। দরকার পড়লে তাবিজ কবজ করবে, কিন্তু আমার তাসবিদকেই লাগবে। পৃথিবীতে ছেলের অভাব পড়েছে নাকি রে রানী, যে তোর এই মাস্টারকেই লাগবে? তা কয়দিনের জন্য লাগবে? একদিন, এক মাস, নাকি এক রাত? এক ঝাঁক তরুণীদের হাসির ঝংকার শোনা যাচ্ছে। দূর থেকে বোঝার উপায় নেই এদের অশ্লীলতা বাক্যের মন্তব্যে। রানী দাঁত দিয়ে চোটের কোণে চেপে ধরে বলে, আমার তো সারা জীবনের জন্য ওই মাস্টারকে চাই। তোর যা বাজে স্বভাব হয়েছে রে রানী, শেষে দেখা যাবে তোর মাস্টারের মনের টিউবের সাথে শরীরের টিউবের তালা মেরে বসে আছে। রানী জ্বলন্ত সিগারেট মাটিতে ফেলে দেয়। ব্যাগের ভেতরে রাখা আমের চকলেট মুখে পুরে প্রত্যুত্তরে বলে, তোরা জানিস না মাইনাসে প্লাসে মাইনাস হয়? আমি যেমন আছি তাকেও এক সময় আমার মতো করে ফেলব। এরপর দুজনে মিলে নেশায় বুঁদ হয়ে ডুববো। রানীর কথায় সকল বান্ধবীদের মাঝে
হাসির জোয়ার ভাসে। কথিত আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তারা জানেও না এই বয়সে কত ভুল কাজ করছে। জোহরের সালাত আদায় করে শানু বিছানায় বসে আছে। সামনেই তহুরা বেগম নামাজরত অবস্থায়। নিজের জীবনের মোড় কিভাবে কোথায় এসে ঘুরছে সে ভাবছে। গতকাল বাড়ি থেকে বের হয়ে আসার পর থেকে কেউ তার খোঁজ নেয়নি। ভাই নামক আপনজন ভুলে গিয়েছে এত সহজে। মিথ্যা অভিযোগে এত প্রহার করতে তার একটু বুক কাঁপেনি। ভাইয়ের প্রহারের আঘাতের থেকেও মনে বেশি আঘাত পেয়েছে শানু। অশ্রু সজল চোখে এসে ভিড় জমায়। তহুরা বেগম তা দেখে বলে, কাঁদো কেন? তোমার ভাই একটু ঠিক কাজ করে নাই। তুমি যতদিন যাও আমাদের সাথে থেকে যাও। তাজ আরো পরে খেতে আসবো। চলো, ভাত খাবে? এই পৃথিবীর মানুষ এত খারাপ কেন বলতে পারেন? সবার দুয়ারে সুখ ধরা দিয়েও কেন চলে যায়? আমার ভাগ্যই কেন এত খারাপ? শোনো মা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো তোমার নসিবে অন্য কেউ আছে যাকে পেয়ে তুমি নিজেকে ভাগ্যবতী ভাববে। শানুর পক্ষ থেকে কোনো প্রত্যুত্তর পায় না তহুরা বেগম। হয়তো তার কথার মর্মার্থ বুঝতে চেষ্টা করছে। তহুরা বেগম মন থেকে দোয়া করছেন এই অভাগীর কপালে যেন সুখ এসে ধরা দেয়। অপরাহ্নের সময়টা আজ তাজবিদের নিকট বিষাক্ত মনে হচ্ছে। আজ তার চলনভঙ্গিও অস্বাভাবিক। প্রতিদিনের তুলনায় মুখশ্রীতে হাস্যোজ্জ্বলের পরিবর্তে মলিনতাই ছেয়ে আছে। তার কারণ আছে বইকে। রানী নামক আসামিকে পড়ানোর কথা স্মরণে আসলেই তাজবিদের শিরা উপশিরা উত্তেজিত হয়ে পড়ে। মেয়েটার উদ্ভট কাণ্ড এবং অশালীন আচরণে ভীতগ্রস্ত সে। নিজেকে শক্ত করে তাজবিদ রানীদের বাসায় প্রবেশ করে। বিগত দিনের মতো রানী আজও তারই অপেক্ষায় দাঁড়িয়ে। মুখে তার অমায়িক হাসি, যে হাসিতে হাজারো ছেলের মৃত্যু অনিবার্য। তাজবিদের নিকট এটাকে বেহায়াপনা ছাড়া আর কিছু মনে হয় না। সোফার উপর বইয়ের ছড়াছড়ি দেখে বোঝা যাচ্ছে রানী এতক্ষণ এখানেই বসেছিল। তাজবিদ বসা মাত্রই রানী তাড়াহুড়োয় ছড়িয়ে থাকা বই গোছাতে শুরু করে। এক পর্যায়ে তাজবিদের খুব কাছাকাছি এসে তার কোলে ঢলে পড়ে। রানী চাচ্ছিল যেন তাজবিদ ওকে বাঁচিয়ে নেয়, যেন তার শক্ত হাত জোড়া রানীর কোমর জড়িয়ে ধরে। কি মনে হয় রানীর মনোবাসনা পূরণ হবে? আমরা সাধারণত যা ভাবি তার বিপরীত কিছুই ঘটে থাকে। তাজবিদের দ্বারা অসম্ভব কর্ম সাধন হয়, নিজের উপর ঘৃণা হচ্ছে। রানীর অপকর্মে কি সে সায় দিচ্ছে? প্রশ্নটা মাথায় আসতেই শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায়। তাজবিদ রানীর দিকে রাগাশ্রিত চোখে তাকালে দেখতে পায় তার চেহারায় নির্লজ্জের হাসি বিদ্যমান। বসার তো অবস্থা থেকে তাজবিদ দাঁড়িয়ে যায়। অন্তস্থে সিদ্ধান্ত নেয় আজ নির্লিপ্ততা মেয়েটার কথা সবাইকে বলে দিবে। হিতাহিত বোধশূন্য হয়ে গিয়েছে তাজবিদ। ভুলে যাচ্ছে উচ্চ দালানের মালিকানাদের ক্ষমতার দাপট। রানীর দিকে শাসনের স্বরে বলে, তোমাকে পড়ানো সম্ভব নয়। একজন শিক্ষক ছাত্রকে সঠিক পথে আনতে সক্ষম হলেও তোমার ব্যাপারে আমি অক্ষম। আজই রানা ভাইকে তোমার বেহায়াপনা সম্পর্কে অবগত করব। তাজবিদের কঠিন বাক্য রানীর মুখশ্রীর ভাবে পরিবর্তন আনতে পারেনি। সে পূর্বের ভঙ্গিতেই বসে নির্লজ্জের মতো হাসছে। তাজবিদ ভেবেছিল রানী ভয় পাবে এবং ক্ষমা চাইবে নিজের বেহায়াপনার জন্য, কিন্তু তা হলো না। উল্টো তাজবিদকে বিভ্রান্তে ফেলে দেয় সে এবং বলে, বললেই তো হয় এই রানীকে ভালোবেসে ফেলেছেন, তা না বলে বারবার চলে যাবেন বলে ওয়ার্নিং দিচ্ছেন। যাচ্ছেন না তো। আপনি কি জানেন ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে সরে যাওয়া খুবই কষ্টদায়ক? তাজবিদের চোখ বড় হয়ে যায়, শরীরে অন্যরকম কাঁপুনি অনুভব করে। সে জানে এই কাঁপুনি রাগের জন্য। সদর দরজার দিকে পা বাড়ায় তাজবিদ। একজন শিক্ষক হয়ে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে সে নারাজ। তখনই রানীর বিদ্রোহের স্বর কানে আসে। দাদা প্রতিদিন আমার ভালোবাসার খবরাখবর নেন, তার সাথে খাতা কলমে কি পড়েছি পর্যবেক্ষণ করেন। যাওয়ার পূর্বে বলে যান খালি খাতা দেখলে কি জবাব দিব, নাকি মিথ্যা বলে দিব যে আপনার চরিত্রে দোষ আছে। আমাদের সমাজের কিছু নারী আছে যারা নিজের দোষ অন্যের উপর আরোপ করে। রানীর কথায় তাজবিদ থমকে দাঁড়ায়। রানীর দিকে ফিরে প্রত্যুত্তরে বলে, কি বলতে চাও তুমি? এই যে মিথ্যা বলাই এই দক্ষ রানী। তাজবিদের নিজের উপর ধিক্কার হচ্ছে। শিক্ষক জীবন অনেক সম্মানের,
মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছে, এই জীবনটাকে সে সবচেয়ে উত্তম মনে করেছিল। কিন্তু আজ পদে পদে তাকে অপদস্থ করা হচ্ছে, চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে তোমার জন্য এই স্থানটা অযোগ্য। তাজবিদ নির্ভয়ে সত্য বলে দেওয়ার জন্য প্রস্তুত করে নিজেকে এবং রানীর উদ্দেশ্যে বলে, তুমি আজ আমার সাথে যা করছো, এমন একদিন আসবে আমার কাছে ক্ষমা চাইতে আসবে, কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না। কি বলছেন মাস্টার সাহেব? ক্ষমা করবেন কেন? আপনি তো আমাকে ভালোবাসবেন, এই রানীকে মনের রানী করে রাখবেন। জীবনে কিছু কাটা চাইলেও গলা থেকে বের করা যায় না, আবার গলাধকরণও করা যায় না। রানী ঠিক তেমন, সে যেভাবে নিজের জালে ফাঁসিয়েছে তাজবিদকে, তাজবিদ চাইলেও গোল চক্কর হতে বের হতে পারছে না। মনের আক্রোশ মনেই রেখে পড়াতে বসে তাজবিদ। ত্রিকোণমিতির সবচেয়ে কঠিন অঙ্কটা বোঝাতে গিয়ে সে অনুভব করে তার পেন্টের অভ্যন্তরে কিছু একটা প্রবেশ করছে। নিচের দিকে তাকিয়ে দেখতে পায় রানীর পায়ের অগ্রভাগ তাজবিদের প্যান্টের ভিতর প্রবেশ করছে। তাজবিদ একজন পুরুষ মানুষ হয়েও আজ নারীদের ন্যায় অসহায়। লজ্জাজনক বিষয় হলেও সত্যি, তাজবিদ পুরুষ হয়েও ইফটিজিং এর শিকার হচ্ছে প্রতিনিয়ত। রানীর আমূল বিষক্রিয়া তাজবিদের শরীরে অন্তরে যন্ত্রণার কারণ হচ্ছে। তাজবিদ রানীর দিকে দৃষ্টিপাত করে দেখে মেয়েটা এখনো নির্লজ্জের মতো হাসছে। হাতের বন্ধনীতে নজর দেয় তাজবিদ। আর 15 মিনিট বাকি। আজ সে পড়াতে পারবে না, কেন যেন কান্না আসছে। হাত দুটো কঠিন সুতোয় বাঁধা যেন। তার ইচ্ছে করছে সব ফেলে ছুটে পালিয়ে যেতে দূর অজানায়। রজনীর প্রথম ভাগে তাজবিদের জীবনে সেরা আনন্দের বার্তা নিয়ে এসেছে। ইয়ক্ষণ পূর্বেই আকরাম আনন্দের বার্তা নিয়ে আসে। তাজবিদ তৎক্ষণাৎ রওনা হয়। বাজারে যে দোকানের জন্য তাজবিদ অগ্রধাবন করছিল, সেই দোকান আজ পেয়েছে সে। বাজারের প্রধানের ডাক এসেছে। প্রচন্ড খুশিতে সে বাঘহারা। ক্লাবের সামনে পৌঁছতেই রানার সম্মুখীন হয় তাজবিদ। চোখ তার হাজারো প্রশ্ন। তাজবিদ বুঝতে পেরে আকবারিয়ে বলে, বাজারে দোকান পেয়েছি, সেখানেই যাচ্ছি, কিছু বলবেন? রানা ইতস্তত বোধ করে। অচেনা অঙ্গনাকে নিয়ে অস্বাভাবিক ভাবনার কথা গোপন করে প্রত্যুত্তরে বলে, ওই দোকান করতে তোমার সময় হবে? সারাদিন আকরাম বসবে, সন্ধ্যার পর আমি সব মিলিয়ে বেশ পারবো। তাজবিদের হাসি মুখের উত্তরে রানা মনে বল পায়। শানুর কথা জিজ্ঞেস করতেই দ্বিধান্বিত না হয়ে বলে, শানুর কি খবর? প্লাস্টিকের বোতলে হাত দিতে একজন যুবকের পদতলে হস্ত পড়ে রুকেয়ার। ব্যথায় কুকড়ে উঠে সে উচ্চস্বরে আর্তনাদ করে মনের কষ্ট ব্যক্ত করে। ও মা গো, মেরে ফেললো গো! এই ছোকরা গরিবদের মানুষ মনে হয় না? আর কত অত্যাচার করবি? টুকাই ডাক্তার রুকিয়ার নামের সাথে এক যুগ আগে যুক্ত হয়েছে। তার পূর্বে কতই না ভালো সময় কাটিয়েছিল সে। ধনে রত্নে স্বামীর সোহাগে পরিপূর্ণ ছিল। বছর ঘুরে কাল বৈশাখী ঝড়ে সব সুখ কেড়ে নিল। পরনারী রূপে আসক্ত হয়ে রুকিয়ার স্বামী দিন ধর্ম সব যেন ভুলে গেল। রুকিয়াকে করল ভিটে ছাড়া পথের ফকির। স্বামীর ঘরে একজন কন্যা সন্তান ছিল। প্রথমে রুকিয়া মেয়েকে নিজের কাছে রেখেছিল। ক্ষমতার দাপটে পয়সার দাপটে স্বামীর পক্ষে নিয়ে যায়। তখন থেকেই রুকিয়া একা। পড়ালেখায় অজ্ঞ থাকায় কোথায় কাজ পায়নি সে। পেটের দায়ে বোতল টুকায়ের কাজ বেছে নেয় সে। শহরের উঁচু দালানের ভিড়ে না হারিয়ে গ্রামের আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেয় রুকিয়া। বাজারে সারাদিন বোতল কুড়িয়ে সন্ধ্যায় দোকানে বিক্রি করে যেই পয়সা পায় তা দিয়ে দৈনিক আহারের যোগান দিতে পারে। 10 জন ছাত্ররা একই সুরে কোরআন পাঠ করছে। নতুন দোকান উদ্বোধনের জন্য তাজবিদ এই চমৎকার কাজ করে। স্বল্প আয়োজনে উদ্বোধন করে তাজবিদ। প্রত্যেককে জিলাপির সাথে 5টা খেজুর বিলি করে। সবাই অল্পতেই তুষ্ট হয়েছে দেখে প্রাণ ভরে নিঃশ্বাস ত্যাগ করে সে। দোকানের আসবাবপত্র গুছাতে উদ্যোগ নিতেই রুকিয়া এসে হাঁপ ছাড়ে। আব্বা, আমারে 2টা খেজুর দিবা? খাইয়া পানি খাই। উপরওয়ালা কখন কার উসিলায় বান্দাদের পরীক্ষা করেন তা সব অজানা। তাজবিদের মা এবং রানীর জন্য কিছু জিলাপি আর কিছু খেজুর রেখেছিল সে। 2টা করে 4টা খেজুর এবং অল্প একটু জিলাপি রেখে বাকি খেজুর জিলাপি তুলে দেয় রুকিয়ার হাতে। মুচকি হেসে বলে, আর কত বোতল কুড়াবেন খালা? যতদিন শরীরে বল আছে ততদিন। তোমার দোকানের সব খালি বোতল আমার জন্য রাইখা দিবা, হ্যাঁ? লাভেই কিনবো, চিন্তা করো না। তাজবিদ মনোযোগ সহকারে রুকিয়ার কথা শুনছিল। প্রত্যুত্তরে হেসে সে জবাব দেয়,
আমি তো গহনার দোকান দিয়েছি, সেখানে বোতল পাবো কোথায়? আপনি বরং প্রতি সপ্তাহে আমার দোকান পরিষ্কার করে দিবেন, বিনিময়ে ভালো মূল্য দিব। আচ্ছা আসুম নে, আজকে যাই, নাতি হইছে, কাপড় লইয়া মায়া শ্বশুর বাড়ি যামু। তাজবিদ কথা বাড়ায় না। রোকেয়া চলে যেতে নিজের কাজে মনোযোগ দেয় সে। বৈশাখের রোদ, বৃষ্টির আবহাওয়ার পর জ্যৈষ্ঠের আগমন ঘটেছে। ধরণীতে মৌসুমী ফলের উৎসব জমেছে। ঘরে ঘরে আম কাঁঠালের সুঘ্রাণে রাস্তাঘাটে বের হলেই দোকানিদের ফল সাজানো দেখে মন জুড়িয়ে যায়। তাজবিদ দোকানের কাজ সমাপ্ত করে আম কিনে নেয়। আকরামকে সাথে নিয়ে রওনা হয়। আজ আকরামকে রাতের আহারের দাওয়াত দেয় তাজবিদের মা। প্রতিমধ্যে কিছু আম লিচু কিনে নেয় তারা। বছরের মৌসুমী ফল বাজারে প্রথম উঠলেই তাজবিদের বাবা নিয়ে যেত এবং তিনজন মিলে মন ভরে পেট ভরে খেত। বাসায় পৌঁছতেই সামনে হাস্যজ্জ্বল মুখশ্রী দেখতে পায় তারা। ঘর থেকে বেরিয়ে তাজবিদের হাতের ব্যাগ এগিয়ে নিয়ে যায় সে। আকরাম খেয়াল করে হ্যাংলা পাতলা শানু মেয়েটা আগের তুলনায় অনেকটা পুষ্ট হয়েছে এখন। দেখলে মেয়েটাকে পৃথিবীর সবচেয়ে হাসি খুশি মানবী মনে হয়। আকরাম বড় ভাইয়ের দিকে সম্মানের দৃষ্টিতে তাকায়। মধ্যবিত্ত সত্ত্বেও তার মনে উদারতা বরাবর আকরামকে আকৃষ্ট করে। হাত মুখ ধুয়ে তাজবিদ বারান্দায় এসে বসে, যেখানে হারিকেন জ্বালিয়ে মাদুর বিছিয়ে তার মা অপেক্ষা করছিল ছেলের জন্য। ইতিমধ্যে আকরাম খাবার খাওয়া শুরু করে দিয়েছে। তাজবিদ আশায় শানু তার সামনে ভাতের থালা এগিয়ে দেয় এবং বলে, আমার প্রাইভেটের কোনো ব্যবস্থা হয়েছে? আপনার ওই ভাইনা বলেছিল আমাকে থাকার ব্যবস্থা করে দেবে। বলছিলাম কি, আশেপাশে আশ্রয় কেন্দ্রে একটু যোগাযোগ করলে হয় না? ভাতের লোকমা মাখাতে মাখাতে তাজবিদ প্রত্যুত্তর দেয়, মায়ের সাথে থাকতে বুঝি কষ্ট হচ্ছে, নাকি গরিবের বিছানায় শুতে শরীর চুলকাচ্ছে, নাকি আমাদের সাথে খাবার খেতে সমস্যা হচ্ছে? তোমার এই ভাই এখন কামাই করছে, যখন পারবে না তখন তোমাকে বলবে। আর রইল চাকরির কথা, প্লাস প্রতিটি মেয়ে চায় নিজের পায়ে দাঁড়াতে, তুমিও দাঁড়াবে, কিন্তু সময় হলে আপাতত মায়ের সেবা করো। শানু তাজবিদের কথার উত্তরে আর কিছু বলতে পারে না, তবে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নেয় যে আগামীকাল কার্যকর করবে সে। প্রাত্যহিক সকালের ফরজ ইবাদত শেষ করে তাজবিদ মৌনুর দর্শন করতে এগিয়ে যাচ্ছে। আজকে তাজবিদ কিছুটা অন্যমনস্ক হয়ে পথ হাঁটছিল। কাঁচা মাটির পথ, দুই ধারে বন। হাঁটতে হাঁটতে কারোর সাথে ধাক্কা খায় সে। মাথা তুলে তাকিয়ে দেখে জহিরুল ইসলাম, অর্থাৎ মনুর বাবা, যিনি তাজবিদের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকায়। তাজবিদ নির্ভয়ে কৃতকর্মের জন্য ক্ষমা চায় এবং চলে আসে। পিছনে রেখে আসে রাগান্বিত জহিরুল ইসলামকে, যিনি তাজবিদের বেপরোয়া স্বভাবের জন্য প্রথম সাক্ষাতেই মনক্ষুণ্ণ হয়েছেন। রজনীর শেষ ভাগের ঝড় ঝাপটায় কচিয়াম ঝরে পড়েছে। কিছু ছেলেমেয়েরা দল বেঁধে কচিয়ামগুলো কুড়াচ্ছে। কে কার আগে বেশি আম সংগ্রহ করতে পারবে এই নিয়ে প্রতিযোগিতা চলছে। সাধারণত গ্রামাঞ্চলে প্রভাতে অগ্রভাগে এই দৃশ্য অবলোকন করা যায়। তাজবিদ দূর থেকে মোহিত দৃষ্টিতে অবলোকন করছে। বাল্যকালের কিছু মধুর স্মৃতি তার দরজায় করা ভেদ করে। সেকালে ধরণীর বুকে রোদের উত্তাপে ক্ষিপ্র জগৎবাসী। উত্তপ্ত পায়ের ফলে তারা গ্রামবাসীরা অধিকাংশ সময় গাছের ছায় আরাম করে। আকাশ ফেটে রোদের তীব্রতা যখন প্রকাশ পাচ্ছিল, তখন অন্যদিকে উত্তপ্ত রোদের বাতাসে মৌসুমী ফলের অপরিপক্ষ ফল ঝরে ঝরে পড়ছিল। তাজবিদের বয়স তখন 7 থেকে 8 বছর। স্মৃতিশক্তি ধারণ করার ক্ষমতা হয়েছে তার। বন্ধু মহলে শান্ত তাজবিদ দৌড়ে আম কুড়াচ্ছে সে। তাজবিদের বাবা দেখতে পেয়ে বাঁশের লাঠি দিয়ে সারা গ্রাম দৌড়ে বেড়ায়। তাজবিদ সেই দিন ভীতগ্রস্ত হয়ে রাত করে ঘরে ফিরে। অতীতের স্মৃতি চারণায় তাজবিদের চোখজোড়া অশ্রুসিক্ত হয়। তার দৃষ্টি সেই বাচ্চাদের উপরে নিবন্ধ। ঘোলাটি চোখের সামনে আকস্মিক কেউ একজন এসে দাঁড়ায়। তাজবিদ পেছনে ফিরে চোখ মুছে নিয়ে তাকিয়ে দেখে মৌন অবাক নয়নে তার দিকে তাকিয়ে আছে। মৌনর প্রশ্ন সিক্ত নয়নে বলে, কান্না করছিলেন? ছেলেরা কাঁদে না, কষ্টগুলো অন্তরে পুষে রাখে। মাস্টারদের কঠিন কথাগুলো বোঝা মুশকিল। প্রশ্নের উত্তর তো পেলাম না, উল্টো কথা শোনাচ্ছেন। মনুর কথার প্রত্যুত্তরে তাজবিদ কিছু বলবে, তার আগে পেছন থেকে বাচ্চাদের চিৎকারের আওয়াজ শোনা যায়। কিছু বাচ্চারা জোর গলায় মনুর নাম ধরে ডাকছে।
মৌন প্রফুল্ল মেজাজে হাসি মুখে তাজবিদের সামনে থেকে গিয়ে আম কুড়াতে শুরু করে। একটা দুইটা করে অনেকগুলো আম কুড়িয়ে ওনার মধ্যে ভরে নেয় সে। এরপর আম গাছের নিচে বসে একটা একটা করে আম ভাগ করতে শুরু করে। দেখা যায় 10 জন বাচ্চাদের মধ্যে প্রতিজনের ভাগে 2টা করে আম পড়ে। মনুর ভাগ্যেও 2টি আম। সেগুলো নিয়ে তাজবিদের সামনে এসে দাঁড়ায় এবং একটি আম বাড়িয়ে বলে, কচি আম দিয়ে ডাল রান্না করলে খুব স্বাদ পাওয়া যায়। আমার মা যখন সুস্থ ছিল তখন প্রায় রান্না করত। আজ আমি রান্না করব। আমাকে ভাগ দিলে তোমার কম পড়বে না? এগিয়ে দেওয়া আম আর একটু বাড়িয়ে ধরে মৌন। হঠাৎ কটাক্ষ স্বরে উত্তর দেয়, ভাগাভাগি করার বয়সে কতজনের মন ভাগ করেছেন কে জানে। আপনি কি বোঝাতে চাচ্ছেন? শিক্ষকের সম্মানে দাগ আছে? মৌন জিহবাই কামড় দিয়ে মাথা না বোধক ইশারা করে। তা দেখে তাজবিদ মুচকি হাসে। মৌন কিছু দিয়েছে আর তাজবিদ সেটা নিবে না তা হয় না। তাজবিদের মনে আনন্দের ঝড় বইছে। ইচ্ছে করছে পৃথিবীর সকল মানুষের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে, আমার মনের ময়ূরী আমাকে কিছু দিতে চাইছে, তোমরা দেখে যাও। অন্তরের অপ্রকাশিত কথা গোপন রেখে তাজবিদ আম হাতে নেয়। মৌনুর চোখে জোড়া তখন আনন্দে চিকচিক করছিল। তাজবিদ আর চোখে সবটাই অবলোকন করে নেয়। মধ্যাহ্নের সময় আসমানে সাদা মেঘের ভেলা খেলা করছে আর পৃথিবীর বুকে ঝড়রা তাণ্ডব চালাচ্ছে। মাথায় ঘুমটা টেনে শানু হন্তদন্ত পায়ে হাঁটছে। উদ্দেশ্য রানার ক্লাব। অতি বিচক্ষণ চোখে এদিক সেদিকে তাকিয়ে দেখছে। দোতলায় প্রবেশ করতেই ওনার আঁচল দিয়ে মুখশ্রী ঢেকে নেয়। আবার চলে গেলে পদচরণে হাঁটে। রানার ক্লাবের সামনে আসতেই শানু থেমে যায়। লজ্জা ভীতি জড়তায় আষ্টে পৃষ্ঠে চড়ে ধরেছে শানুর অন্তর। অন্তরে কিছু কঠিন সত্য প্রশ্ন হানা দিচ্ছে। তা হচ্ছে, শানুর প্রস্তাবে রানার প্রতিক্রিয়া কেমন হবে? রানা কি তার কথা শুনে নরম হবে, নাকি প্রথম দিনের মতো কটাক্ষ করে কথা শুনিয়ে দিবে? হাজারো ভাবনা মস্তিষ্কে ঘুরঘুর করছে, যার উত্তর অজানা। এখানে কি করছো? কোনো সমস্যা? তোমার ভাই নিতে এসেছিল, আবার মেরেছে? স্বয়ং রানার সামনাসামনি দাঁড়িয়ে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। শানু ভাবছে কোন প্রশ্নের উত্তর প্রথমে দিবে। রানার উদ্বিগ্নতা জানান দিচ্ছে সে শানুর ব্যাপারে খুবই চিন্তিত। বিষয়টি মস্তিষ্কে নাড়া দিতেই শানু নড়ে চড়ে ওঠে। নিচু মুখী হয়ে উত্তর খোঁজার চেষ্টা করে সে। শানুর পক্ষ থেকে প্রত্যুত্তর না পেয়ে রানা আবারও বলল, উত্তর দিচ্ছ না কেন? আকস্মিক ধমকে ভীতগ্রস্ত শানু কেঁপে ওঠে। নিচু স্বরে উত্তর দেয়, আপনার কাছেই এসেছি, কিছু কথা ছিল। একাকী শানুর আগমনে রানা রেগে গিয়েছিল। রানার ধারণা শানুর একাকী চলাফেরা অনুচিত। লোক সমাজের নজর তার উপর পড়বে, এতে শানুর সমস্যা হবে। একজন পুরুষের রাগ পানি করতে মেয়েদের একটি ইশারাই যথেষ্ট। শানুর বলা 2 বাক্য রানার মনকে মোমের ন্যায় নরম করে ফেলে। রানা বিনা বাক্যে ইশারায় শানুকে নিজের পিছনে আসতে বলে। হাঁটা ধরে। বাজারে কয়েকটি নতুন দোকান বসেছে, তার মধ্যে একটি হলো লাইব্রেরি। এলাকার কিছু ছেলেরা মিলে বইয়ের দোকান দিয়েছে। রানা শানুকে নিয়ে সেই দোকানে প্রবেশ করে। লোকেরা চেয়ারম্যানের নাতিকে দেখে সালাম জানায়। চা নাস্তার ব্যবস্থা করার জন্য করিম চাচার দোকানের দিকে অগ্রসর হয়। কি বলবে? আজ শানুর ভয় পাওয়ার দিন। রানার উচ্চ অনুচ্চ আওয়াজে সে ভয় পেয়ে যাচ্ছে। একাকী পথ চলতেও এতটা ভীত হয়নি যতটা ভয় সে রানার সম্মুখে এসে পাচ্ছে। রানার দৃষ্টি শানুতেই নিবন্ধ। শানুর ভীত মুখশ্রী দেখে সে বেশ আনন্দ পাচ্ছে। মিনিট 5 অপেক্ষা করার পর শানুর উত্তর মিলে, আমার একটা ঘর লাগবে, খুবই ছোট ঘর, সেখানে নিশ্চিন্তে থাকা যাবে। তাজবিদ কিছু বলেছে? তাজবিদ ভাইয়া তো খুবই ভালো মনের মানুষ, আর ওনার মা তো খুবই অমায়িক। আমার সেখানে কোনো সমস্যাই হচ্ছে না। তবে একজন শিক্ষিত মেয়ে হয়ে অপরজনের ঘাড়ের উপর বসে থাকা অসম্ভব হয়ে উঠেছে। আমি চাইছি নিজের কর্ম করে চলতে, এবং যাই রোজগার করি না কেন তা দিয়েই 2 মুঠো ভাত খেতে। আপনার নিকট এসেছি আবদার নিয়ে। কি আবদার? আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন? রানার স্বার্থপরের মতো কাজ করতে ইচ্ছে করছে এবং সে জীবনের প্রথম এই কাজটি করতেও যাচ্ছে। ভালো কিছু পেতে হলে একটু ভিলেন সাজতে হয়। শানুর কথার প্রত্যুত্তরে সে মুখ ফুটে বলে, মানলাম তুমি কর্মজীবী মানুষ, তুমি শিক্ষিত মানুষ,
তুমি একজন অসাধারণ রমণী, মানলাম তুমি একজন আত্মসম্মানবোধ নারী, তবে আমার কাজের বিনিময়ে কিছু চাওয়া পাওয়া আছে। শানু কিছুটা ভয় পায় এই ভেবে, রানা যদি তার সাধ্যের বাইরে কিছু চেয়ে বসে তবে কি সে দিতে পারবে? কাপা কাপা স্বরে সে বলে। কি চান? প্রত্যুত্তরে রানা হেসে বলে, শুধুই তোমাকে। অবাস্তবিক কথা শুনে শানুর মন প্রাণে ভয়ের পাশাপাশি সংশয় তৈরি হচ্ছে। অবিশ্বাসের দৃষ্টিতে সে তাকিয়ে আছে সম্মুখে বসে থাকা রানার পানে, যে এখনো অপেক্ষায় আছে শানুর উত্তরের আশায়। ভালোবাসা নামক অনুভূতির সাথে শানু পূর্ব পরিচিত, কিন্তু রানা সে কিভাবে শানুকে ভালোবাসতে পারে? শানু সংকোচের সহিত প্রশ্ন করে, একজন বিধবার উপর করুণা করছেন? ভালোবাসি। শানু বসা থেকে উঠে দাঁড়ায়, রানার দিকে তাচ্ছিল্যের হাসি ছুড়ে দিয়ে বলে, দায়িত্বের ভারে ভালোবাসা তুচ্ছ, সময়ের পরিবর্তনে সব ভুলে যাবেন, তখনই আমাকেও অপছন্দের তালিকায় রাখবেন। আসছি, আমার কাজ চাই না। শানু দোকান থেকে বের হতে নিলে রানা উচ্চ আওয়াজে প্রশ্ন করে, আমার ভালোবাসা কি ঠুমকু মনে হচ্ছে? শানু দাঁড়িয়ে নির্লিপ্তে প্রত্যুত্তর বলে, ভালোবাসা কারে কয়? অভাগীর কপালে কিচ্ছুটি কি রয়? মিছে অনুভূতি মনে না পুষে সঠিক মানুষকে খুঁজুন মন দিয়ে। শানু পিছনে ফিরে তাকায় না। যদি একটিবার তাকিয়ে থাকতো তো রানার হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখতে পেত। কোকাকোলা হাতে নিয়ে লাইব্রেরির দোকানে প্রবেশ করে রানা হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখতে পায়। কাজের চাপে, ক্ষমতার দাপটে রানাকে মানুষ খুবই কম কাছ থেকে দেখেছে। সাধারণভাবে একজন মেয়ের সান্নিধ্যে সে ব্যাপারটা আশ্চর্যজনক বটে। দোকানদার অবাক হয়েছে রানাকে হাসতে দেখে, চাপা স্বরে জিজ্ঞেস করে, ভাবি কি রাগ করে চলে গেছে? চকিতে তাকায় রানা। তা দেখি দোকানদার কিছুটা ভীতু হলেও প্রকাশ করে না। দাঁড়িয়ে সে দোকানদারের কাঁধে হাত দিয়ে বলে, আমাকে দেখে কি দেবদাস উপাধি দেওয়া যাবে? দোকানদারের মনের সংশয় কিছুটা কমে আসে। রানার মাথা গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত দৃষ্টি বুলিয়ে উত্তর দেয়, বড় ভাইকে কি আর যা তা বলা যায়? তবে খুব শীঘ্রই ভাই যে মাতাল প্রেমিক হবে তা নিশ্চিত দিতে পারছি। রানার চোখ চিকচিক করছে। তার টার্গেট এখন শানু, যাকে সে হাসিল করেই সারবে। মানিব্যাগ থেকে 1000 টাকার চকচকে 3টা নোট বের করে দোকানদারের হাতে গুঁজে দিয়ে ইশারায় কিছু বোঝায়। এরপর চোখে সানগ্লাস লাগিয়ে নিজ গন্তব্যের দিকে অগ্রসর হয়। বাঙালি মানে নতুন আকর্ষণ। সাম্প্রতিক বাজারে দোকান খোলায় যথেষ্ট ভিড়। মেয়েদের গহনাদের দোকান বলে পুরুষ সংখ্যার তুলনায় মেয়েদের সংখ্যায় ব্যাপক। আকরাম একা হাতে সামলাতে হিমশিম খাচ্ছে। বৈকালীন সময় তাজবিদ চেয়ারম্যানের বাড়ি যায়, একমাত্র নাতনি রানীকে পড়ায়, আর ফিরে এসে আকরামকে গালমন্দ করে। ক্ষিপ্ত মেজাজে এসে বিড়বিড় করে বলে, নিজে ওই সর্বনাশা রানীকে পড়াবে আর ফিরে এসে দুনিয়ার সকল রাগ আমার উপর ডালবে। আমি ওবাকা সারাদিন এত কষ্ট করি, তা কি কারো চোখে পড়ে না? চোখে পড়ে বলেই আজ পড়াতে যাইনি, কিন্তু তোর এত রাগ কার উপর হচ্ছে শুনি? কোনো কারণে কি তুই আমাকে বকছিস? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আকরাম পেছনে ফিরে তাকাতে চায় না। তাজবিদ ভাগ কিংবা ভাল্লুক না হলেও এমন একজন আছে যাকে বকা তো দূরের কথা ভাবতেও পারে না সে। পেছনে ফিরে মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলে, ভাই আমি তো এমনি মনের কষ্ট ব্যক্ত করতেছিলাম। হয়েছে হয়েছে, কাজে মন লাগা। সন্ধ্যা হতে চললো, কিছুক্ষণ থেকে চলে যাস। আকরাম যেন এবার কেটেই দিবে। তাজবিদ রাগ করেছে। বিষয়টি মস্তিষ্কে আসতেই অস্থিরতা কাজ করছে তার মনে। তাজবিদ বিষয়টি বুঝতে পেরে কিছু বলবে তার আগে এক ঝাঁক তরুণীদের আগমন ঘটে দোকানে। 20-25 জন তরুণীর আড়ালে লুকায়িত রানীকে তখনও কেউ দেখেনি। নতুন দোকানে ক্রয় বিক্রয় খুব ভালো হচ্ছে। চেহারা চাকচিক্যময়ের দিকে না, অবলোকন করে পণ্য দেখাতে ব্যস্ত। তখনই ভিড়ের মাঝ থেকে একজোড়া হাত এগিয়ে আসে। তাজবিদ হকচকিয়ে ওঠে। কালো রঙের সুতোয় কারুকাজ করা হাতের গহনা তার নিকট অচেনা নয়। লোক মুখে শোনা একটি প্রবাদ বাক্য আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। ভিড়ের আড়াল থেকে রানী বের হয়ে আসলো। হাতখানা তাজবিদের বক্ষস্থলের নিকটবর্তী এনে বলল, আজ তো পরিয়ে দেন, আর কত সময় অপেক্ষা করাবেন মিস্টার? রাগে ক্ষোভে তাজবিদের শরীর মন শক্ত হয়ে গেছে। আজ রানীর একটা ব্যবস্থা করে সে ক্ষান্ত হবে। রানীর আচরণে উপস্থিত সকলের মাঝে হাসির রোল পড়ে যায়, যেন মজার কিছুই মাত্র ঘটেছে। তাজবিদ কিছুটা দূরে সরে গিয়ে প্রত্যুত্তর দেয়, কখনো শুনেছ
শুদ্ধ পুরুষকে কলঙ্কিত হতে? কলঙ্কের দাগ গায়ে মাখা আর আগুনের ঝাঁপ দেওয়া সম্মান। আমি স্বইচ্ছায় এই ভুল করব না। অত কঠিন কথা বুঝি না স্যার। আজ পড়াতেও যাননি, এইখানে বসে মেয়েদের শরীরের ভাঁজে কি এমন খুঁজছেন? দাদাকে বললে কত আপনার এই দোকানের অবশিষ্ট থাকবে? রানীর কথার প্রত্যুত্তর অজানা তাজবিদের নিকট। সে একটা শিকলবদ্ধ জীবন থেকে মুক্তি চায়। রানী নামক ভয়ঙ্কর যুবতীকে ভয় নয়, সঠিক পথ দেখাতে চায়। লজ্জা নারীর ভূষণ। জনসম্মুখে রানীকে লজ্জা দেওয়া তাজবিদের নিকট উচিত মনে হলো, তাই খুবই শান্ত স্বরে সে বলল, একজন মেয়ে হয়েও সিগারেট ঠোঁটে ছোঁয়াতে কি তোমার দাদা শিখিয়েছে, নাকি চেয়ারম্যানের নাতনি হয়েছে বলে 7 খুন মাফ? সময় অবঞ্চিত ধ্বনি তাজবিদের মুখস্থিত হবে তা রানী কল্পনাও করতে পারেনি। উপস্থিত মেয়ে দলের মাঝে হাসির রোল পড়ে গেছে। কেউ কেউ রানীর দিকে দৃষ্টি নিক্ষেপ করে ছি ছি করছে। রানী কটমট চোখে তাজবিদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো, যেই দৃষ্টিতে তাজবিদের সর্বনাশ নিশ্চিত মনে করছে আকরাম। রানীর দৃষ্টিতে আগুন, অন্তত অপমানের আস্তরণ। ক্ষোভে ক্রোধে দোকানের কাচের টেবিলের উপর রাখা রেশমি চুরির ডালা নিমিষেই ফেলে দেয় জমিনে। হাই হিল পরিহিত কালো জুতা জোড়া চুরির ডালার উপর নিমিষেই আছড়ে পড়ে। পায়ের মারানে চুরিগুলো পিষ্ট হয়ে গেল চোখের পলকে। পদচারণের দিকে তাকিয়ে বাঁকা হাসে রানী। তুড়ি বাজিয়ে তাজবিদের উদ্দেশ্যে বলে, মাস্টার সাহেব, এই রানীকে রাগিও না। কলঙ্ক বলো অথবা কাল বল, তোমার জীবনে এই সবই আমি হব। আমাকে ছুঁয়েই তোমার দিন শেষ হবে। দিন শুরু হবে আর রাত শেষ হবে। রানীর লাগামহীন কথায় তাজবিদ ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। আকরাম বেগতিক অবস্থা বুঝে রানীর উদ্দেশ্যে বলে, চুরির মূল্য দিয়ে যাও রানী, নয়তো চেয়ারম্যান চাচার কাছে নালিশ করব। তোর যেই বাপের কাছে নালিশ করতে ইচ্ছা হয় কর, আমি টাকা দিব না, ফকিরের বাচ্চা। রানীর কথা শেষ হতেই সজোরে তার গালে থাপ্পড় পড়ে। আকরাম হকচকিয়ে উঠে, তার হাত চলে যায় সরাসরি মুখে। তাজবিদের শরীর কাঁপছে, আখি যুগল রক্তিম বর্ণ ধারণ করেছে। উপস্থিত মেয়ে সকলেই আতঙ্কে দূরে সরে দাঁড়ায়। রানীর সঙ্গীরা ভয় পালায়। রানার চোখ দিয়ে অগ্নিশিখা বের হচ্ছে। বোনের এত অধপতন দেখে সহ্য হলো না। সকলের সামনে আরো একটি থাপ্পড় দিয়ে ক্ষান্ত হয় সে। এত স্পর্ধা তোর, এত শিক্ষকের সাথে এই আচরণ? টলমল চোখে রানী তার ভাইয়ের দিকে তাকায়। আজ পর্যন্ত যে ভাই ফুলের টুকা পর্যন্ত দেয়নি, সেই ভাই তার গালে আঘাত করেছে। অবাক নয়নের রানার উদ্দেশ্যে বলে, তুমি আমাকে মারলে, তাও এত ছোট লোকদের সামনে? রানা পরপর আরো 2টা থাপ্পড় দিল রানীর 2 গালে। আঙুল উঁচিয়ে রাগান্বিত স্বরে বলল, দিনে দিনে অমানুষে পরিণত হয়েছিস। কিসের দাপট দেখাস? হ্যাঁ, এরা না থাকলে তোর দাদা চেয়ারম্যান হতে পারতো। বাসায় চল, তোর ক্ষমতা কতটুকু আমি দেখব। রানীকে নিয়ে চলে যাওয়ার আগে রানা তাজবিদের দিকে ফিরে আঙুল উঠিয়ে শাসানোর ভঙ্গিতে বলে, শিক্ষক হয়েছ, শিক্ষকের মতো আচরণ করো। তুমি পুরুষ মানুষ, ভুলে যেও না। তোমার আচরণ হবে বলবীরদের মতো শক্ত, মনসত্ব হবে দৃঢ়। কোনো ক্ষমতার দাপটকে ভয় করে দুর্বল হয়েও না। মনে রাখবে, তুমিও মানুষ, সাধারণ মানুষের মতো জীবনযাপন করার অধিকার আছে। রানা চলে যেতেই তাজবিদ ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করে। জমিনে বিছিয়ে থাকা ভাঙা চুরির অংশগুলোর উপর নজর দেয়। আজ রানীর জন্য অনেক টাকা লোকসান হয়েছে তার। এমনিতেই নতুন দোকান, তার উপর এত বড় লোকসান কিভাবে সামলে নিবে? তাজবিদ হাঁটু গেড়ে বসে ভাঙা কাচের চুড়িগুলো তুলছে। অতি সাবধানে কাজ করছে সে, যেন ভুলক্রমে আঘাত না পেয়ে যায়। কথিত আছে, মানুষ জানা যায় তাই তার জীবনে ঘটে। তাজবিদের সাথেও তাই ঘটলো। এত সাবধানের সহিত চুড়ি তুলতে গিয়েও হাতে খোঁচা খেয়ে বসলো। আঙুল থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়লো হাত বেয়ে ঝুমিয়ে। তাজবিদ হাত জারা দিয়ে উঠে দাঁড়াতেই তার সামনে কেউ একজন রুমাল ধরে। তাজবিদ সম্মুখে তাকিয়ে দেখে রুমালের মালিক আর কেউ নয়, বরং মৌন। চোখে মুখে তার আতঙ্ক, যেন ব্যথা তাজবিদ নয় সে পেয়েছে। উদ্বিগ্ন কাতর স্বরে বলে, রুমালটা হাতে চেপে ধরুন, রক্তক্ষরণ কমে যাবে। যদি কাছের স্যাভলন থাকে পরিষ্কার করে নিন, নয়তো ইনফেকশন হয়ে যাবে। তাজবিদের মন খারাপ আকাশে উড়ে গেল। মনটা নরম হলো। নরম চোখে দৃষ্টিপাত করলো মনুর পানে। মনু আর রানীর বয়স কাছাকাছি। বয়সের তফাৎটা বেশি নয়, কিন্তু দুজনের মনুষ্যত্ব 2 রকম। একজন পারে না তাজবিদের গায়ে ঢলে পড়তে,
অপরজন শ্রদ্ধার সহিত কথা বলে। খুব কি ব্যথা করছে? মৌনর চিন্তিত স্বর। তাজবিদের মনে আনন্দের বন্যা বইয়েছে। তাজবিদ মুচকি হেসে বলে, হাত কাটার সাথে সাথেই আমার ঔষধি চলে এসেছে। ব্যথা নামক যন্ত্রণা নিমিষেই উধাও হয়ে গেছে। মৌন মুচকি হাসে। ও কি দেয় দোকানে? ভাবছে কি নিবে সে। সবই তো আছে। বাহানা করে তো এই পর্যন্ত এসেছে, ফেরত যাবে কি খালি হাতে? দমকা হাওয়া বইছে। দোকানিরা ব্যস্ত হাতে দোকানের শাটার বন্ধ করছে, কেউ বা মোটা পলিথিনের সাহায্যে আসবাবপত্র ঢেকে দিচ্ছে। প্রবল বাতাসের আগমনে অসন্তুষ্ট দুজন মানবী, উভয়ের মুখে মলিনতার ছায়া। ব্যথাযুক্ত হাতের কথা ভুলে গিয়ে তাজবিদ দোকানে গিয়ে দাঁড়ায়। চারপাশে খুঁজে উপহার দেওয়ার মতো বস্তু খুঁজতে গিয়ে সোনা চান্দির বিছে বানানো নাকের নথ দেখতে পায় সে। কাগজে মুড়ে সেটা মৌনর হাতে ধরিয়ে দিয়ে তাকে তার সহিত বলে, বাড়ি চলে যাও মৌন, ঝড় হবে। মৌনর খুব করে বলতে ইচ্ছে করছিল, কিসের জ্বর? আপনার আঘাত দেখে মনের ভেতর তাণ্ডব শুরু হয়েছে। আমি চলে গেলে কি রুমাল খুলে ফেলবেন? বলার সাহস হতো না। তাজবিদের হাতে অন্যের দিকে তাকিয়ে নাখোশ করে সে। আমি টাকা আনিনি, এমনি নতুন দোকান দেখতে এসেছি। আপনি বরং ওইটা রেখে দিন, আমি চলে যাচ্ছি। মৌনুর প্রত্যাখ্যান শুনে তাজবিদের মন ক্ষুণ্ণ হয়। আকরাম সবকিছু লক্ষ্য করে। তাজবিদ হাত সরিয়ে নিতে আকরামের স্বর ভেসে আসে। সে বলে, টাকা আনেন নাই তো কি হয়েছে? এগুলো নিলে টাকা দিতে হবে না। মালপত্র কেনার সময় এই পণ্য ফিতে পাইছি। তাছাড়া ভাই ভালোবাসা দিতেছে, নিয়ে নেন ভাবি। আকরামের শুরুর কথা শুনে সজোরে ও স্পষ্ট শোনা গেলেও শেষে মনের কথাগুলো মৌনুর কর্ণধারে প্রবেশ করে না। ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে পরিশেষে ইতস্তত করে হাতে নেয় সে। তাজবিদের পানে তাকিয়ে বলে, আগামীকাল দেখা হবে। আকরামের কান এদিকে এগিয়ে আড়ি পেতে শোনার বৃথা চেষ্টা করছে। তা দেখে তাজবিদ শক্ত চাহনি নিক্ষেপ করে। তাতে আকরাম ভয় পায়। আরেক কদম এগিয়ে আসে সে। তাজবিদ চোখ রাঙালে পানির বাহানায় সেই দোকান থেকে বের হয়ে আসে। এদিকে তাজবিদের জবাবের আশায় অস্থির প্রায় মৌন। তাজবিদ অস্থির নিঃশ্বাস ত্যাগ করে প্রত্যুত্তরে বলে, দেখা করাটা কি খুবই প্রয়োজন? আগামীকাল দেখা হবে। মৌনের লাজরাঙা উত্তর। তবে তাই হোক, অপেক্ষা করব। আনন্দ চিত্তে মৌন পাতলা দিনে নিরে ফিরে যায়। তাজবিদ হাতের আঘাতের স্থানে তাকিয়ে সেখানে ঠোঁট ছুঁয়ে বলে, আমার সুখ তারা। শানুর আধার জীবনে আলো এসেও ধপ করে নিভে যায়। এই জন্যই শানুর ভাবি তাকে অপয়া অলক্ষী বলে সম্বোধন করত। শানু দেয়ালে বসে গালে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে শত অভিমান জানান দিচ্ছে প্রভুর কাছে। নিজের ভাগ্য নিয়ে আফসোস হচ্ছে শানুর। শানুর প্রিয় মানুষটার কথা বেশ মনে পড়ছে। শানুর প্রয়াত স্বামী ভীষণ ভালোবাসত তাকে। কর্ম করতেছিলেন, অবস্থা ছিল বেশ। স্বামীর জন্য পরিবারের কেউ তাকে কটু কথা বলতে পারত না। সুখের সংসারের দিনকাল ভালোই চলছিল। সেদিন শানুর প্রয়াত স্বামী রবিউলের মুঠোফোনে শেষ রাতে কল আসে। রবিউল সেদিন অনেক চিন্তিত ছিল। শানুর কাছ থেকে বিদায় নিয়ে আর ফিরেনি। চলে যাওয়ার আধা ঘন্টা পর খবর আসে বাড়ির পাশের রাস্তায় মুখ থুবড়ে পড়ে আছে। শানু তখন ফজরের সালাত শেষ করে তাসবিহ পাঠ করছিল। কাজের ছেলের চিৎকার চেঁচামেচিতে ঘর থেকে বের হয়ে আসে। পরিবারের সকলে মিলে যায় সেই স্থানে। রবিউলের মুখ দিয়ে তখন সাদা ফেনা জাতীয় পদার্থ বের হচ্ছে। গ্রামাঞ্চলের মানুষেরা একত্রিত হয়ে আসে তখন। কেউ কেউ তো দেখে বলছিল সাপে কামড়েছে, আবার কেউ বলেছিল বিষ খাইয়ে মেরে ফেলেছে। শেষের কথাটাই ধরা হয়েছিল সেই দিন। শ্বশুর বাড়ির লোকেরাই দোষারোপ করছিল শানুকে, কেননা শানুর কাছ থেকে চলে যাওয়ার পরেই রবিউল মারা যায়। রবিউলের দাফন কার্য সম্পূর্ণ হওয়ার পরই শানুকে শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বড় ভাইয়ের সংসারে সেই থেকেই পড়েছিল সে। দুয়ারে গেলে হাত দিয়ে বসতে নেই, সংসারে অমঙ্গল হয়। বাজারে থলে হাতে তাজবিদ এসে উপস্থিত হয়। শানু দুয়ার থেকে উঠে যাওয়ার জায়গা করে দেয়, বলে, শিক্ষিত মানুষ হয়ে কুসংস্কার মানেন? মানি না, গ্রামের মানুষেরা বলে। বাজারে থলে এগিয়ে দিয়ে তাজবিদের শান্ত স্বরে উত্তর। শানু হাত বাড়িয়ে থলে নিতেই তাজবিদের আঘাতপ্রাপ্ত হাত দেখতে পায়। উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করে, ওমা, হাতে কি হলো? সামান্য কেটে গিয়েছে, ডাক্তার কাকুর থেকে ওষুধ এনেছি, 2 দিনে সেরে যাবে।
তা সারবে বুঝলাম, কিন্তু কিভাবে হয়েছে সেটা তো বলবেন। শানুর চোখে মুখে প্রশ্নের চিহ্ন, উত্তর অপেক্ষা করছে সে। তাজবিদ উত্তর না দিলে আজ সে ক্ষান্ত হবে না। ফুস করে নিঃশ্বাস ত্যাগ করে তাজবিদ বলে, খাবার বারো সানু, খেতে খেতে বলি। শানু বাধ্য মেয়ের মতো তাই করে। তাজবিদের মা তহুরা বেগম কিছুক্ষণ আগেই শুইলেন। ওনার শরীর অসুস্থ। বারান্দায় পাটি বিছিয়ে শানু খাবার নিয়ে বসে। তাজবিদ আসতেই সে বলে, এবার বলুন। তাজবিদ তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা শানুকে বলে। মনুর কথা শোনার সময় শানুর চোখ দেখার মতো হয়েছিল। শানু উৎসাহের সাথে প্রশ্ন করে, হাতের রুমাল বেঁধে দিল? মনের মনও কি আপনাকে নিয়ে ভাবে? হয়তো সেও হয়তো আমার মনের অনুভূতি বুঝতে পারে, তবে প্রকাশ করে না। শানুর আরো কিছু বলতে চাইছে, কিন্তু তার মধ্যে জড়তা কাজ করছে। তাজবিদ বুঝতে পেরে বলে, যা বলতে চাইছো নির্ভয়ে বলো, আমি তোমার বড় ভাই, তোমার অভিভাবক। শানু মনে সাহস পেল, নির্দ্বিধায় বলল, রানীকে আমি পড়াতে চাই। ওর এখন যা বয়স, এই বয়সটা ওর বয়সী মেয়েরা ভালো মন্দের তফাৎ বোঝে না। অধিকাংশরাই খারাপ পথে ধাবিত হয়। আপনি ওর সামনে যত আনাগোনা করবেন, তার মনোভাব ততই খারাপ হবে। তাজবিদ মনোযোগ সহকারে শানুর পুরো কথা শোনে। তার কাছে শানুর কথাগুলো যুক্তিসঙ্গত মনে হয়। তাজবিদ মুচকি হেসে প্রত্যুত্তরে বলে, বেশ, আমি বরং রানা ভাইয়ার সাথে এ ব্যাপারে কথা বলি। শানু হ্যাঁ বোধক ইশারা করে ঘরে যাওয়ার জন্য উদ্যোগ নিল, তাও থেমে যায়। গলার স্বর একটু উঁচু করে বলে, মনের মানুষকে কখনো অপেক্ষা করাতে নেই। সে যা শুনতে চায় যত তাড়াতাড়ি বলা যাবে ততই ভালো। দেরি করবেন না ভাই, নয়তো আপনার মনের মন অন্যদিকে ঘুরে যাবে। শানু প্রস্থান করে। তাজবিদ মনুর দেওয়া রুমালটাকে মুষ্টিবদ্ধ করে বিড়বিড় করে বলে, সে আমায় ছাড়া কাউকে মন নে স্থান দিবে না, আমায় ছাড়া কাউকে গ্রহণও করবে না। আমি তার চোখে আমার জন্য ভালোবাসা নামক তৃষ্ণা দেখেছি। যতই দূরে যাও না কেন প্রিয়সী, আমার ডাহুক পাখির নীড়েই তোমায় ফিরতে হবে। ধরণীতে আরো একটি নতুন দিবসের সূচনা হয়েছে। আজকের আবহাওয়া গরম। জ্যৈষ্ঠ মাসের সেই দিনগুলো কোথায় যেন হারিয়ে গিয়েছে। জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি ঝরবে, ঠান্ডা আবহাওয়ায় মন আনন্দে নেচে উঠবে। তা না হয়ে চৈত্র মাসের ন্যায় কাঠফাটা রোদ। ছুটির দিনে কর্মজীবী মানুষেরা একটু আরামে কাটায়। বেলা করে ঘুম থেকে ওঠে। মনুর বাবা জহিরুল ইসলাম আজ ঘুমোচ্ছেন। এই সুযোগ কাজে লাগায় মনু। ঘরের দ্বার আস্তে করে খুলে বের হয়ে আসে সে। এক হাতে রঙের ফলে আর অন্য হাতে মুখ ঢেকে হাঁটছে সে। তাজবিদ এত সকালে আসবে তা মনুর অজানা নয়। কাঙ্ক্ষিত জায়গায় এসে মনু স্থির হয়ে দাঁড়িয়ে যায়। তাজবিদের ঠিক পিছনটায় দাঁড়িয়ে রয়েছে মনু। রং তুলির রঙে তাজবিদ তখন মনুর প্রতিচ্ছবি আঁকতে ব্যস্ত। মনু সম্মোহনী হয়ে এক কদম দুই কদম এগোয়। তাজবিদের নিকটবর্তী হয়ে আনমনে বলে, বাস্তবে মৌন থেকে প্রতিচ্ছবির মৌন সুন্দর। তাজবিদ থমকে যায়। চুরি করে ধরা পড়ে গিয়েছে বলে লজ্জাও পায়, তবে প্রকাশ করে না। মনুর দিকে না ফিরে উত্তর দেয়, চুপি চুপি অন্যের জিনিস দেখা ঘোর অন্যায়। মনু হাসে, নির্লিপ্ততা কণ্ঠে বলে, চুপি চুপি অন্যের ছবি আঁকা কি ভালো কাজ? আমি শিল্পী মানুষ, মস্তিষ্কে যা আসে তাই আঁকি। এতে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে কি? নেই বলছেন? মনু এবার তাজবিদের সামনে গিয়ে দাঁড়ায়, চোখে চোখ রেখে বলে, আমরা যাদের কথা সর্বক্ষণ ভাবি তার প্রতিচ্ছবি মনে আঁকি। আপনার ভাবনায় কি আমিই থাকি? মস্তিষ্কে আমার প্রতিচ্ছবি না থাকলে বাস্তবে আঁকতে পারতেন না চিত্রের কারিগর। তোমার প্রশ্নে উত্তর আছে। মনের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। গলার স্বর উঁচিয়ে বলে, একদম কথা ঘুরাবেন না মাস্টার সাহেব। ঘোরালে কি এমন ক্ষতি হবে? মনু খানিকটা রাগের অভিনয় করে বলে, আপনি কি কোনোভাবে আমাকে খারাপ বলছেন? খারাপ বলেই তো খারাপ ছবি আঁকি। মনুর অবাক স্বর শুনে তাজবিদ মুচকে হাসে। মনুকে খেপাতে তার বেশ লাগছে। তা দেখে মনু বলে, আপনি ভালো মাস্টার, ভালো চরিত্রের কারিগর, কিন্তু মোটেও ভালো মানুষ নন। আমি চললাম। আপনার থেকে এবিসিডি তো দূরের কথা, ইএফজিও শিখব না। তুমি সুন্দর, অদ্ভুত সুন্দর,
তোমার মন নিষ্পাপ ফুলের মতো নিষ্পাপ। তোমার আঁকি সরল ঠিক আমার চিত্রের মতো। তুমি কিভাবে খারাপ হও? আমার রং তুলি যে খারাপ নয়। রাগ মানুষকে শক্তিশালী করে দেয়। দেখা গেল মৌন সত্যিই চলে যেতে নেয়। কয়েক কদম এগোতেই তাজবিদের গলার স্বর শুনে থমকে দাঁড়ায়, পিছনে না ফিরেই বলে, মন আপনাকে দিয়ে বসেছি। আমি মনে হয় প্রণয়ের নিষিদ্ধ সাগরে ডুব দিয়ে ফেলেছি। মৌন আর একদণ্ড দাঁড়ায় না, সেখান থেকে পালিয়ে চলে আসে। এদিকে তাজবিদের মনে প্রাণে আনন্দের ভেলা ভাসছে। তার জীবনে এক কলঙ্কিত অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে, নতুন এক অধ্যায়ের সূচনা ঘটেছে। চেয়ারম্যানের বাড়ির প্রধান ফটকের সামনে শানু দাঁড়িয়ে রয়েছে, বুকের মধ্যে একটা মোটা বই চেপে। এত বড় বাড়ির ভেতরের পরিবেশের কথা তখনও তার অজানা। বর্তমানে তাজবিদ শানুর প্রথম আপনজন। অচেনা অভাগা একজন মেয়েকে নিজের ঘরে ঠাঁই দিয়েছে। তার ঋণ লাঘব করার জন্য সামান্য প্রয়াস তার। বড় নিঃশ্বাস ত্যাগ করে পা বাড়ায় সামনে। চেয়ারম্যান বাড়িতে আজ সবাই ব্যস্ত, সময় পার করছে। হয়তো বিশেষ কোনো অতিথির আগমন ঘটবে, তার জন্যই এত আয়োজন। শানু নজর ঘুরিয়ে সবকিছু অবলোকন করছে। রানীকে কেমন দেখতে তা অজানা, শুধুমাত্র একজনের ভরসা এখান পর্যন্ত পৌঁছতে পেরেছে। বিশাল বড় ডাইনিং এ নজর ঘুরিয়ে পরিচিত মুখের সন্ধান পায় সে। 4-5 জন মানুষের মধ্যমণি রানা তাদেরকে খাতায় কি যেন বুঝিয়ে দিচ্ছিল। রানার এমন হাব ভাব দেখে অজান্তেই শানু মুখ ভেঙচি কাটে। পাশ ফিরে একজন কাজের লোককে জিজ্ঞেস করে, রানীর ঘরটা কোন দিকে বলতে পারবেন? আগের মাস্টার তো সুপার ঘরে পড়াতো, তাও আবার সবার মাঝে। নতুন মাস্টার দেখি প্রথম দিনে আরাম খুঁজছে। আমি কি ধরে নিব? পড়াশোনায় ফাঁকি দিতে নতুন মাস্টার অভিনব কৌশল অবলম্বন করতে চাইছে। পেছন থেকে ভেসে আসা কণ্ঠস্বর শুনে মন প্রগাঢ় হওয়ার পরিবর্তে আরো রুষ্ট হয়ে গেল। পরপর শানু টের পেল পেছনের মানুষটি পদচারণের আওয়াজ ঠিক শানুর পাশাপাশি এসে দাঁড়ায়। সে শানুর দিকে কিছুটা ঝুঁকে পুনরায় বলে, কি ঠিক বলছি তো মিস মাস্টার রানী? শানু কটমট দৃষ্টি নিক্ষেপ করে। তার বুঝতে বাকি রইল না যে রানা ইচ্ছে করে এরূপ ব্যবহার করছে। কিছুটা বিরক্ত হয়ে ভেঙচি কেটে প্রত্যুত্তর দেয়, রানীকে খবর দিলে ভালো হতো। তাছাড়া সবাইকে একসাথে পড়ানো আমার পক্ষে সম্ভব নয়। আজকাল মেয়েরা সুদর্শন পুরুষদের দেখে আড়ালে তো বেংসি দেয়ই, সামনাসামনিও ছাড় দেয় না। কি যুগ আসলো রে! রানা ইচ্ছে করেই শানুকে জ্বালাতন করছে তা কারো জানা নয়। পাগলের সাথে ঝগড়া করে লাভ নেই, এতে বিপরীত হতে পারে। এই আচমকায় শানু চুপ করে রইল। এর মধ্যেই সাদা শাড়ি পরিহিত রানীর আগমন ঘটে। ভাইয়ের সাথে সাধারণ পোশাক পরিহিতা রমণীকে দেখে রজুকল কুচকে নেয় সে। রানার পাশে দাঁড়িয়ে নাক সিটকে বলে, এই মেয়ে কে ভাইয়া? তোর হবু ভাবি। ভুল স্থানে ভুল কথা বলে নিজের কথা সংশোধন করে নেয় রানী। তোর নতুন শিক্ষক, আজ থেকে শানু তোকে পড়াবে। রানী পাকরুদ্ধ হয়ে যায় আর ভাবে, তাজবিদ কি তাকে আর পড়াতে আসবে না? সে তো তার বন্ধুদের সাথে বাজি ধরেছে। তাজবিদ না পড়াতে আসলে তো তার কার্য সিদ্ধি হাসিল হবে না। রানী কপট রাগ দেখিয়ে ভাইয়ের উদ্দেশ্যে বলে, নতুন শিক্ষক মানে? কয়েকদিন পর পরীক্ষা, এখন শিক্ষক পরিবর্তন করলে সিলেবাস শেষ হবে না। সিলেবাসের চিন্তা তোকে করতে হবে না, যা বই খাতা নিয়ে টেবিলে বস। রানার শক্ত কথায় রানী ঘাবড়ে গেলেও দমে যায় না। শানুর দিকে ফিরে উগ্র আচরণ শুরু করে, আপনি কেন এসেছেন? আমি আপনার কাছে পড়বো না, বাইরে হয়ে যান। আমি শুধু তাজবিদের কাছে পড়বো। পরপর রানীর গোলাপি রাঙা গালে থাপ্পড় পড়ল। থাপ্পড়টা এতই জোরে ছিল যে বাড়ির সকল সদস্য কাজ বাদ দিয়ে এদিকে মনোনিবেশ করে। রানাও হতভম্ব হয়ে যায়। কিছু বলতে নিবে তার আগেই শানু রানার উদ্দেশ্যে বলে, আপনাদের পূর্বের শিক্ষক আপনার বোনকে না ভালো শিক্ষা দিতে পারেনি, তার জন্য এই থাপ্পড়টা দিলাম। অবশ্য হাতের কাছে লাঠি থাকলে আরো 2টা বসাতাম। যাকে বাদ দেন, আপনার অবাধ্য বোনকে কিভাবে ভদ্র বানাতে হয় তা আমার জানা আছে। আপনি আপনার কাজ করতে যেতে পারেন নেতা সাহেব। আপনার বোনকে মানুষ করানোর দায়িত্ব আমার। শিক্ষক সম্মানের পাত্র, সেখানে যদি সে হয় পছন্দের পাত্র তাহলে তো কথাই নেই। রানা কি বলবে ভেবে পাচ্ছে না। বোনকে কিছু বলবে তার আগেই রানী রেগে হন হন করে নিজের ঘরে চলে যায়।
রানা গম্ভীর নিঃশ্বাস ত্যাগ করে শানুর উদ্দেশ্যে বলে, মনে রেখো, শানু তোমার অন্যান্য ছাত্রদের মতো নয়। আমার বোন দুষ্ট এবং চতুর, নিজেকে রক্ষা করিও। আমার বোনকেও মানুষ করতে চেষ্টা করিও। শানু প্রত্যুত্তরে কিছু বলে না, শুধুমাত্র চোখের ইশারায় আশ্বস্ত করে সামনের দিকে অগ্রসর হয়। রানীর আগে ঘরে এসে পায়চারি করছে, নতুন শিক্ষক নিয়ে নয়, বরং তাজবিদকে কিভাবে পুনরায় এখানে আনবে তা নিয়ে ভাবছে। নতুন শিক্ষককে তাড়ানো রানীর বাম হাতের কাজ। একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় রানীর কয়েকজন বন্ধুদের লেলিয়ে দিলেই হবে। রানীর ভাবনার মাঝেই শানুর আগমন ঘটে, হাতে তার মোটা লাঠি। রানীর মাথা থেকে পা পর্যন্ত একবার চোখ ঘুরিয়ে ধমকের গলায় বলে, আমি কোনো পুরুষ নই যে এমন অশালীন পোশাক পরে থাকবে। যাও, পোশাক পরিবর্তন করে আসো। আর অবশ্যই শালীন পোশাক পরতে নয়তো এই বেতের বাড়ি পিঠে পড়বে। শানুর ধমকে রানী ভয় পেয়ে যায়। তখনকার থাপ্পড়ের কথা স্মরণে আসতেই আলমারি খুলে পোশাক নিয়ে পরিবর্তন করতে চলে যায়। এদিকে শানু হাঁপ ছেড়ে বাঁচে। তার জানা হয়ে গেছে রানীকে কাবু করা এত সহজ নয়। এর মধ্যেই দুজন কাজের লোক রানীর ঘরে আগমন ঘটে। তারা রানীর বই খাতা সহ যাবতীয় আসবাবপত্র নিয়ে যেতে থাকে। শানুর কাছে ব্যাপারটা সন্দেহজনক মনে হয়। সে একজনকে জিজ্ঞেস করে, বই খাতা নিয়ে কোথায় যাচ্ছেন? প্রত্যুত্তরে কাজের লোক জানায়, ছোট ভাইয়া আপামনির বইপত্র সুপার টেবিলে নিয়ে যেতে বলছে। শানুর আগে কটমট চোখে বাহিরে দৃষ্টি নিক্ষেপ করে। নিশ্চয়ই এসব রানার কাজ, তা খুব ভালো করে শানুর জানা আছে। রানা তাকে বিরক্ত করতে বাহিরে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু শানু মনে মনে পণ করে একদমই ওই নেতা লোকটাকে পাত্তা দিবে না। এরই মাঝে রানী পোশাক পরিবর্তন করে বাহিরে আসে। রানীকে দেখা মাত্রই শানুর মেজাজ আরো বিগড়ে যায়, কেননা রানী হাতা কাটা কামিজ পরে বের হয়েছে। শানু কিছু বলবে তার আগে রানী বলে, আমি বাড়িতে এমন পোশাক পরেই থাকি, আপনার সমস্যা হলে চলে যেতে পারেন। শানু হারার পাত্রী নয়। এভাবে রানীকে বাইরে নিয়ে এসে পড়াতে থাকে। রানীকে পড়ানোর সময় একদম শেষের পথে। মেয়েটা যথেষ্ট দুষ্ট। শানুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এমন কোনো কাজ নেই যা করেনি। এই যেমন পড়ার ছলে রানী ইচ্ছে করে কলম শানুর হাতে দিতে গিয়ে অল্প ছিদ্র করে দেয়। এতে শানু খানিক ব্যথা পেলেও কিছু বলে না। তবে শানু যে ছেড়ে দেওয়ার পাত্রী তা তেমন নয়। শাস্তিস্বরূপ রানীর বাড়ির কাজ দ্বিগুণ থেকে দ্বিগুণ করে দেয়। এর মাঝে রানা বেশ কয়েকবার এটা সেটা জানার অজুহাতে শানুর সাথে কথা বলার চেষ্টা করেছে। শানু রানীর সামনে তাতে দাঁত চেপে রানার প্রতিটি কথার প্রত্যুত্তর দিয়ে পড়ানো শেষ করে উঠে দাঁড়ায়। চেয়ারম্যান বাড়ি থেকে বের হতেই শানু হাঁপ ছেড়ে বাঁচে। নিজেকে মুক্ত খাঁচার পাখি মনে হয়। দুই হাত দুই পাশে মেলে দিয়ে লম্বা নিঃশ্বাস গ্রহণ করে। এর মাঝে তার সাথে অদ্ভুত কাণ্ড ঘটে। শানুর হাতের সাথে একজোড়া হাত যুক্ত হয়, একদম ঘেঁষে। পরপর শানুর কানে মাতালছড় ভেসে আসে, টাইটানিক সিনেমার নায়ক নায়িকার বদলে আমার থাকলে ভালো হতো। কি বলো শানু? শানু থমকায়, কিছুটা চমকে দূরে সরে বলে, অসম্ভব। আজ কোনো রং তুলে নয়, নয় কোনো ক্যানভাসের খুঁটি। তাজবিদ মৌনের অপেক্ষা করছে। সময় যেন ফুরাচ্ছে না। হাতের বন্ধনীতে বারবার দৃষ্টি আটকে যাচ্ছে তার। অবশেষে তাজবিদের অপেক্ষার অবসান ঘটে। মাথায় লম্বা ঘুমটা টেনে এদিক সেদিকে পর্যবেক্ষণ করে হেঁটে আসছে। মৌনকে দেখে তাজবিদের হৃৎপিণ্ড জুড়ে জুড়ে লাফাচ্ছে। ঘুমটা টেনে আশায় তাকে স্নিগ্ধ অপরূপা দেখাচ্ছে। তাজবিদ বসা থেকে দাঁড়িয়ে মৌনকে দেখছে। এক পর্যায়ে বুকের বাম পাশটায় হাত রেখে বিড়বিড় করে বলে, এবার সত্যি মরে যাব। মনের কথা গোপন রেখে তাজবিদ হাসি মুখে দাঁড়িয়ে রয়। মৌন কাছে আসতেই তাজবিদের দিকে হাত বাড়িয়ে দেয়। তাজবিদ কিছু সময়ের জন্য বোকা বনে যায়। সে ভাবছে মৌন কি তার কাছ থেকে কিছু উপহার আশা করেছিল, কিন্তু সে তো কিছুই আনেনি। বিনা আমন্ত্রণে অতিথিদের মতো খালি হাতে চলে এসেছে। তাজবিদের ভাবনার মাঝে মৌন চিন্তিত স্বরে বলে, হাতটা দেখি, অনেক কেটেছে, ব্যথা আছে, ওষুধ খেয়েছিলেন? মৌনর হাজারটা প্রশ্নের একটা উত্তর দেয় তাজবিদ। সামান্য কেটেছে, ব্যথা নাই। তাজবিদ মৌন দুজনেই নীরব। তাদের দৃষ্টি অদূরে দাঁড়িয়ে থাকা সাদা বক্তের উপর। নিঃশব্দ শিকারের উপর পা ফেলছে। একটা সময় শিকারি পালিয়ে গেলে বক অন্যদিকে উড়ে যায়। মানব জাতির মধ্যে এমন কিছু স্বার্থপর মানুষ রয়েছে যারা প্রয়োজনে কাছে আসে, কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে চলে যায়। তাজবিদ মৌনতা ভেঙে বলে, আজ খালি হাতে আসলে যে?
কিছু আনার কথা ছিল? যে অজুহাতে আমার সাথে দেখা করো সেটার কথা কিভাবে ভুলে গেলে? মৌন খানিকটা লজ্জা পেল। সত্যিই তো, রং তুলি ক্যানভাস শুধু তার বাহানা মাত্র। তাজবিদের পাশে থাকতে তার বেশ ভালো লাগে। আজ তো কিছু শিখতে আসিনি, ওইদিকে যাচ্ছিলাম, পথে আপনার সাথে দেখা, তাই। মৌনর উত্তরে তাজবিদ নিঃশব্দে হেসে ফেলে। মনে যা আছে তা বলে দেওয়াই উত্তম। আমি তোমাকে পছন্দ করি। মাকে আজই তোমার বাবার কাছে পাঠাবো। আলতা, চুড়ি, গহনা, শাড়ি কিছুই পরতে হবে না। তুমি যেমন আছো সেইভাবেই আমি গ্রহণ করে নিব। মৌন যেন স্বপ্ন দেখছে। অদূরে চলে যাওয়া তাজবিদের দিকে দৃষ্টি ফেলতেই সারা শরীরে শিহরণ বয়ে যায়। বক্ষস্থলের বাম পাশটায় হাত রেখে বিড়বিড় করে বলে, আমি কি স্বপ্ন দেখছি? দুই হাতে বাজারের ব্যাগ নিয়ে শানু বাড়ির পথে ফিরে যাচ্ছে। মাথার উপরে সূর্য ঘাপটি দিয়ে বসে আছে। তৃষ্ণায় ক্লান্তিতে শানুর চোখ বুজে আসছে। কয়েক মাস যাবৎ শানু একাকী থাকে। তহুরা বেগম এতে অনেক রাগ করেছিলেন। শানু এটা সেটা বুঝিয়ে শুনিয়ে চলে এসেছে। রানীদের স্কুলের পাশে দুইটা ঘর নিয়ে থাকে শানু। দুই বেলায় 10 জন করে পড়িয়ে পেট চালাচ্ছে সে। সবকিছুর ব্যবস্থা রানা করে দিয়েছে। শানু অনেকবার মানা করলেও রানা শোনেনি, উল্টো চোখ রাঙিয়ে বলেছে, আমার কাজে বাধা দিও না শানু। তোমার চোখের অস্বস্তি আমাকে শান্তি দেয় না। পরের ঘাড়ে চেপে না থাকার আফসোস আমার চোখে পড়েছে। এই উপকারটা তুমি তুলে রাখো, কোনো একদিন শোধ করে দিও। শানু অনেক ভেবে চিন্তেই রানার কথা মেনে নেয়। একাকী সংসারে ভালোই আছে সে। রানার প্রতি আলাদা টান অনুভব করে শানু। আধার ভরা জীবনের এক টুকরো আলো হয়ে তার জীবনে এসেছে রানা। মাঝে মাঝে রানা প্রস্তাব গ্রহণ করে তার মনে রানী হতে ইচ্ছে করে। পরক্ষণে নিজের পুরা কপালের কথা মনে পড়ায় ইচ্ছেকে দমিয়ে রাখে। আমাদের সমাজের কিছু শ্রেণীর মানুষের কথা কানে না নিলে গায়ে লেগে যায়, মনের অভ্যন্তরে দুঃখের দাগ কেটে যায়। প্রতিবেশীদের কথায় শানু নিজেকেই দোষী মনে করে। সমাজের কুসংস্কার ডাক অলক্ষী মেরুপই নিজেকে ভাবে। বাড়ির কাছাকাছি আসতেই শানুর স্তব্ধ মনে দাঁড়িয়ে যায়। অনেকদিন পর আপনজনদের দেখে চোখ ভিজে আসে তার। যতই ঘরে ঠাঁই না দিক, একই মায়ের সন্তান তো। শানুকে কোলে পিঠে করে মানুষ করেছে সে। শানুর বড় ভাই কামাল মিয়া কোনো এক বিশেষ কাজে তার স্ত্রী খাদিজা বেগমকে নিয়ে এদিকে আসছে। দুষ্ট প্রকৃতির খাদিজা বানু শানুকে দেখা মাত্রই তার স্বামীকে ভুলিয়ে অন্যত্র চলে যাওয়ার তাগাদা দিতে শুরু করে। শানু দূর থেকে সব দেখে চোখের পানি ছেড়ে নতজানু হয়ে চলে যাওয়ার জন্য উদ্যোগ নিতেই খাদিজা বানু এসে শানুর হাত ধরে। শানু কিছুটা ভীত সন্তুষ্ট হয়ে এদিক ওদিক তাকায় সাহায্যের জন্য। খাদিজা বানু লক্ষ্য করে তার রোগা পাতলা ননদের শরীর আগের তুলনায় হৃষ্টপুষ্ট হয়েছে। গাল দুটো ফুলে যাওয়ায় চেহারার সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। শানুকে দেখে খাদিজার বরাবরের মতোই হিংসা হয়। অব্যক্ত স্বরে বলে, কি রে, তোর রূপ যৌবন এমন বেয়ে বেয়ে পড়তেছে কেন? নাকি পোয়াতি হইছস? পোয়াতি হইলে তো শরীর স্বাস্থ্য ভালো হয়। তা কে এমন আকাম করলো রে বিয়ের আগে? খাদিজা বানু কটূক্তি শুনে শানু চমকায়। এই মানুষটার প্রতি শানুর আবারও ঘৃণা জন্মে গেল। তাই সে ঘৃণিত স্বরে উত্তর দিল, তোমার মতো রাত বিরাতে স্বামীকে ঘুম পাড়িয়ে পেছনের দরজা দিয়ে বাইরে চলে যাওয়ার অভ্যাস আমার নেই। আগে 3 বেলা খাবার পেতাম না, তাই রোগা পাতলা দেখা যেত। বর্তমানে আমি নিজে রোজগার করি এবং 3 বেলা খেতে পারি, তাই হৃৎপুষ্ট দেখা যাচ্ছে। তুমি কোনোদিনও ভালো হবে না ভাবি, দেখে নিও একদিন তোমার এই খারাপ মানসিকতার জন্যই তুমি সারা দুনিয়ার কাছে খারাপ হবে। ওর রে, আমি খারাপ না তুই খারাপ সেটা সারা এলাকার মানুষ জানে। আমাদের দিকে তো সবাই বলাবলি করছিল যে তুই নাকি চেয়ারম্যানের নাতির বশ করে টাকা কামাস। আজকে তো তা নিজের চোখে দেখলাম। মুখ সামনে কথা বলো ভাবি। চেয়ারম্যানের নাতি যদি তার ব্যাপারে এইসব কথা শুনতে পারে তোমাকে গ্রাম থেকে বের করে দেবে। এরপর তোমার গভীর রাতে ব্যবসা চলবে না। খাদিজা বানুকে কিছু বলতে না দিয়ে শানু হনহন করে চলে আসে। রাগের ঘৃণায় শানুর চোখ দিয়ে পানি ঝরছে। এতক্ষণ দুই ননদ ভাবির অগোচরে আরেকজন যে তাদের কথা শুনতে পেয়েছে তার দুজনের কেউ টের পায়নি। তৃতীয় ব্যক্তিটি আর কেউ না, সকলের আদরের নয়নের মনির রানী। সে একটি বাড়ির আড়াল থেকে বের হয়ে এসে পৈশাচিক আনন্দে হাসে এবং বিড়বিড় করে বলে, ম্যাডামের দুর্বলতা পেয়ে গেছি, এবার তীর ঠিক জায়গায় নিক্ষেপ করলেই চলবে। বিকালে টিউশন পড়িয়ে
তাজবিদ দ্রুত পায়ে হাঁটছিল। এরপরে তাকে দোকানে বসতে হবে। আজকাল তাজবিদ খুব ব্যস্ত থাকে। সে খুব করে চাইছে একটা দালানের ঘর বানাতে, সেখানে মৌনুকে রানী করে রাখবেন। এত ব্যস্ততার মাঝেও মৌনুর কথা মন থেকে মুছে না। মৌনুকে প্রতিনিয়তই মনে পড়ে তার। আজ 7 দিন হয়েছে মৌনুর সাথে তার দেখা নেই। মৌনু কেমন আছে তাও জানে না সে। প্রথম 2 দিন সে মৌনুর জন্য তাদের দেখা করার স্থানে অপেক্ষা করেছিল। মৌনু আসেনি। তাজবিদ ভেবেছে হয়তো বাড়িতে কোনো সমস্যা হয়েছে। সে সকালেও মৌনুর ঘরের জানলার পাশে অপেক্ষা করেছিল, কিন্তু জানলা বন্ধ ছিল। বাকি দিনগুলো ব্যস্ততাতেই সময় কেটে গিয়েছে তার। তাজবিদ দ্রুত হাঁটছিল, তখনই পাশের কাঁচা রাস্তার দিকে চোখ যায়। মুখে ওড়না চেপে মৌনু এগিয়ে আসছে। তাজবিদ দিক পরিবর্তন করে তৎক্ষণাৎ মৌনুর নিকট যায়। নিজেদের মাঝে কিছুটা দূরত্ব রেখে উৎকণ্ঠার সহিত বলল, এতদিন কোথায় ছিলে? মৌনুর চোখ জলে টইটুম্বুর। নাক টেনে প্রত্যুত্তরে বলে, বাবা বিয়ে দিবে, আপনি কিছু করুন। আষাঢ়ের 1 খণ্ড বাদলের মতো অন্ধকার পৃথিবীর দুজন মানবীর মনে এসে পড়েছে। পুরুষ মানুষ কাঁদতে পারে না, নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারে, কিন্তু নারীরা স্বভাবগতভাবেই আবেগী। দুঃখ প্রকাশনে তাদের স্বভাবে। সমুদ্রের উথাল পাথাল ঢেউয়ের গর্জনের মতো মুহুর্মুহু গর্জে উঠেছে। নরম মোদায়ন মনের অধিকারিণী মৌন তাজবিদের 2 হাতকে আঁকড়ে ধরে অনবরত ক্রন্দন করছে। তার একটাই কথা, আপনি আব্বাকে বুঝান, আমি অন্য কাউকে বিয়ে করব না। প্রিয়তমার মুখের আহাজারি শুনে তাজবিদের অন্তর রক্তাক্ত হচ্ছে। পথের অনেকেই তাদের অনুসরণ করে ফিস ফিস করে কি যেন বলা বলি করছে। তাজবিদ সেদিকে নজর ঘুরিয়ে আহত ভঙ্গিতে বলল, তোমার বাবা তো একজন প্রাইমারি শিক্ষক, এত তাড়াতাড়ি বিয়ের কথা বলছেন কেন? মৌনুর কান্নার গতি কিছুটা থামে। হেঁচকি তুলে প্রত্যুত্তরে বলে, মা বিছানায় শয্যাশয়ী, মেয়ের বিয়ে দেখবেন। তার জন্য কাঁদতে হবে? আমি আজই মাকে তোমার বাড়িতে পাঠাবো। মৌন তাজবিদ ছাড়া যেমন কিছুই ভাবতে পারে না, তাজবিদও মৌন ছাড়া কিছুই ভাবতে পারে না। মৌনু শান্ত হয়ে গেল। তার ডাগর ডাগর চোখ জোড়া তাজবিদের হাতের উপর নিজের হাত আবদ্ধ থাকার দিকে অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাজবিদ সেই দৃষ্টি অনুসরণ করে বলে, কথা দিচ্ছি এইভাবে আজীবন তোমার 2 হাত ধরে রাখবো। মন খারাপ শানুর নিত্যদিনের সঙ্গী। 8 ঘন্টা পর রানীকে পড়াতে যাবে সে। ঘরে মন বসছিল না, তাই নির্দিষ্ট সময়ের পূর্বেই বের হয়ে এসেছে শানু, প্রকৃতির সান্নিধ্যে এসে মনকে সতেজ করার জন্য। অদূরে তাজবিদের সাথে একটা মেয়েকে দেখে ভ্রুযুগল কুঁচকে নেয় সে। পরক্ষণেই মৌনুর কথা স্মরণে আসতেই হন্তদন্ত পায়ে সেদিকে এগোয়। কি করছেন ভাইয়া? আকস্মাৎ কোনো মানবীর স্বর কানে আসতেই ছিটকে সরে দাঁড়ায় মৌন। চোখের পানি মুছে তাকিয়ে দেখে মাটি রঙের 3 পিস পরিহিতা একজন শ্যামলতা। টানা চোখের দিকে তাকিয়ে মোহিত হবে যে কোনো পুরুষ। আখি যুগলে প্রফুল্লতার ছাপ। এগিয়ে এসে সে মৌনর হাত ধরে। সুদায়, তুমি মৌন? তোমাকে দেখার প্রবল ইচ্ছে ছিল, তা কাঁদছো কেন? ভাইকে বকেছে? তাজবিদ স্বস্তির নিঃশ্বাস ফেলে। এক দৃষ্টিতে মৌন লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে প্রত্যুত্তর দেয়, ওর বাবার ঘরে বাতেন ঘটক হানা দিয়েছে, তাই কাঁদছে। বাতিন ঘটকের ঘটনা তহুরা বেগমের কাছে খুব শুনেছি শানু। তাজবিদের কথা কর্ণে পৌঁছতেই ফিক করে হেসে ফেলে সে। পরপর মৌনর হাত ধরে বলে, আমি মাকে আজই তোমাদের কথা বলবো। তোমার বাবা 1 মিনিটে রাজি হয়ে যাবে। তুমি বাড়ি ফিরে যাও। সবকিছু ঠিক হবে তো? মৌনর সরল কথনে শানুর বুক ধক করে ওঠে। মুখে বললেই কি সব ঠিক হয়ে যায়? মুখে কৃত্রিম হাসির রেখা টেনে শানু উত্তর দেয়, অবশ্যই সব ঠিক হয়ে যাবে। মৌন তাজবিদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দেয়। বার কয়েক তার পিছনে ফিরে তাজবিদকে আবারও দেখে নেয়। মনে হচ্ছে এটাই তাজবিদের সাথে তার শেষ দেখা। আদৌ কি তাই? মৌন এখনো জানে না বাড়িতে তার জন্য কি অপেক্ষা করছে। মৌন চলে যেতেই শানু তাজবিদের উদ্দেশ্যে বলে, এবার কি করবে ভাইয়া? মৌনের বাবা যদি রাজি না হয়, মেয়েটা তোমার আশায় বসে আছে। তুমি আজ একটু মাকে বোঝাবে, আমিও তোমার পাশে থাকবো। আসলে রানীও ইদানিং রাস্তাঘাটে যেখানে পাচ্ছে সেখানেই জ্বালাচ্ছে। তোমার শত শাসনেও রানী ঠিক হবে না। আমি রানীকে পড়িয়ে আসছি ভাইয়া, তুমি বাসায় যাও।
চেয়ারম্যান বাড়ির প্রবেশদ্বারে আজ কোনো দারোয়ান দাঁড়িয়ে নেই। শানুর যতদূর চোখ যায় কাউকেই দেখতে পায় না। অতিরিক্ত চিন্তা না করে সে বাড়ির অভ্যন্তরে প্রবেশ করে। প্রথমেই চোখ যায় মাথায় ঘোমটা দেওয়া রানীর উপর। সে খুবই মনোযোগ সহকারে খাতায় কিছু আঁকিবুকি করে যাচ্ছে। অন্য দিনের তুলনায় আজকের চেয়ারম্যান বাড়ির মানুষের আনাগোনা নেই। এবার শানুর কাছে ব্যাপারটা কিছু সন্দেহজনক মনে হয়। অন্যদিন রানা থাকে, আজ সেও বাসায় নেই। আর রানী যে কি পরিমাণে দুষ্ট তা শানুর জানা আছে। প্রতিদিনের ন্যায় সোফায় গিয়ে আরাম করে বসে সে। এরপর টেবিলের উপর থেকে অঙ্ক বই নিয়ে পৃষ্ঠা উল্টাতে শুরু করে। ম্যাডাম কেমন আছেন? আপনার মন কি ভালো? মিষ্টি কথা বলার মেয়ে আমাদের রানী নয়। ব্যাপারটা খুব ভালো করেই জানে শানু। শানু গম্ভীর মুখে উত্তর দেয়, সব ভালো। বাড়ির কাজ হয়েছে? প্রত্যুত্তরে রানী বাঁকা হাসে। আকস্মাৎ সে বসা থেকে দাঁড়িয়ে যায়। মাথার ঘুমটা ফেলে সোফায় বিছিয়ে রাখা বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট জ্বালায়। পড়ার বই খাতা ফেলে দিয়ে এক পা সেখানে উঠিয়ে সিগারেট ঠোঁটে ছুঁয়ে আকাশে ধোঁয়া ছাড়তে থাকে। শানু বিস্ময়কর দৃষ্টিতে রানীর কার্যকলাপ দেখছে। একজন মেয়ের এমন রূপও থাকে? শানু যদি নিজের চোখে না দেখত তাহলে বিশ্বাস করতে পারত না। এবার শানুর মনে কিছুটা ভয় ও সংশয়ের সৃষ্টি হয়, কিন্তু সেটা প্রকাশ করল না। রানীকে কিছুটা ধমকে বলে, এসব কি রানী? মেয়ে হয়ে সিগারেট খাচ্ছ? এখনই ফেলে দাও, নয়তো তোমাকে পিটিয়ে লম্বা করে ফেলবো। রানী দুষ্ট হাসে। সিগারেটের ধোঁয়া আকাশে উড়িয়ে উত্তর দেয়, প্রেগনেন্ট অবস্থায় এত হাইপার হওয়া ঠিক না। আপনার এবং আপনার বাচ্চার জন্য ক্ষতি হবে। আপনি বরং একটু সিগারেট খান, তাহলে আপনার বাচ্চা আমার মতো সাহসী ও বুদ্ধিমান হবে। রানীর কথায় শানু বেত নিয়ে দাঁড়িয়ে যায়। হাত উঁচু করে রানীকে আঘাত করার জন্য প্রস্তুত হতেই পেছন থেকে কেউ একজন লাঠি ছিনিয়ে নেয়। শানু ভাবে রানা অথবা চেয়ারম্যান সাহেব হবে হয়তো, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হয়। ছেলে ও মেয়েদের একটি দল দাঁড়িয়ে হাসছে। তাদের হাসির কারণ বুদ্ধিমতী শানু চট করেই ধরে ফেলে। নিজেকে সুরক্ষা করার জন্য আশেপাশে পথ খুঁজতে থাকে শানু। রানী ব্যাপারটা ধরে ফেলে। সিগারেট ফেলে আফসোসের স্বরে বলল, কিছু খুঁজছেন? আপনার বাবু কি পেটে খেলছে নাকি বাথরুমে যাবে? পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের শত হেদায়েত বাণী দেওয়া হোক না কেন, তারা কখনোই সঠিক পথে ফিরে আসে না। রানী এবং তার বন্ধু বান্ধবরাও তাই। বর্তমানে মেয়েরা ঘরে অথবা বাইরে যে কোনো স্থানে ইফটিজিং এর শিকার হচ্ছে। রানীর বন্ধুরা উচ্চস্বরে হাসছে। একজন পাশ থেকে বলে ওঠে, কি বলিস রে রানী, শিক্ষিকা ম্যাডামের পেটে বিয়ের আগে বাচ্চা এসে গেছে। মেয়েটার কথা শুনে শানু চোখ গরম করে তাকায় এবং ধমকে বলে, কি যাতা বলছো? আপনার ভাবি যা বলে বেড়াচ্ছে আমারও তাই বলছি ম্যাডাম। আমরা এই বয়সে কত ভদ্র হয়ে আছি, আপনার বয়স পর্যন্ত যেতে যেতে আরো ভদ্র হয়ে যাব। আপনি এই বয়সে যেহেতু অভদ্রতা শুরু করেছেন, ভাবছি সেই বয়সে কেমন ছিলেন। শানুর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে শুরু করলো। এত অপমান সে কখনো হয়নি। ভাই ভাবি যখন বাড়ি থেকে বের করে দিয়েছিল, সারা পিঠ বেত্রাঘাতে চৌচির করে দিয়েছিল, তখনও এত কষ্ট হয়নি যত কষ্ট আজ হয়েছে। নিজেকে সংযত করে বাড়ি থেকে বের হওয়ার জন্য উদ্যোগ নেয়, তখনই রানীর একজন ছেলে বন্ধুর পথ আটকায়। মুখের ভঙ্গিমা বিকৃত করে বলে, কোথায় যাচ্ছেন ম্যাডাম? আজকে তো লুকোচুরি খেলার দিন। গ্রামের কত ছেলেরা সুযোগ পেয়েছে, আমাদেরকে একটু সুযোগ দিন। লজ্জায় ঘৃণায় শানুর অন্তর দুমড়ে মুচড়ে যাচ্ছে। সম্মুখে আগানোর শক্তিটাও শরীরে অবশিষ্ট নেই। যা করার কর। বাড়ির সবাইকে 2 ঘন্টার জন্য সরিয়েছি। আধা ঘন্টা তোদের ক্যাচালে শেষ হয়েছে, বাকি সময়ের মধ্যে যা কাজ করার কর। একজন গিয়ে আমার জন্য সিগারেট নিয়ে আয়। রানী তার বন্ধুদের উদ্দেশ্যে কথাগুলো বলে মেয়েদের নিয়ে ভেতরের রুমে চলে যায়। এদিকে শানু সম্মুখে দাঁড়িয়ে থাকা ছেলেদের দিকে দৃষ্টি ফিরাতেই ভয়ে আপতা কেঁপে ওঠে। পুরুষ মানুষের লোলুপ দৃষ্টিতে কামুকতা দেখা যাচ্ছে। শানু নিজেকে ঢেকে অনুনয় করে ওঠে, আমাকে যেতে দাও রানা, যদি আমাকে যেতে দাও। রানা যদি জানতে পারে তাহলে তোমাদের মেরে ফেলবে। রানা ভাই বাজারে মিটিং এ ব্যস্ত, আপনার চিৎকার তো দূরের কথা, টু শব্দ পর্যন্ত ওনার কানে পৌঁছবে না। ছেলেগুলো বিশ্রী হেসে শানুর দিকে হাত বাড়াতেই কেউ একজন হুঙ্কার ছাড়ে। শানু যেন আশার আলো দেখতে পায়। ছেলেগুলোকে ধাক্কা দিয়ে মানুষটার কাছে চলে যায় এবং মানুষটার পেছনে দাঁড়িয়ে ভয়ার্ত স্বরে বলে, আজ আমাকে ওরা মেরে ফেলতো সাজবিদ ভাইয়া,
আমাকে বাড়ি নিয়ে যাও, এক মুহূর্তে এখানে থাকবো না। সত্যি রানী নামক মেয়েটা মানুষ নয়, অমানুষ। শান্তশিষ্ট মানুষ যখন রেগে যায় তখন পাহাড় চূর্ণ করাও তাদের জন্য কোনো ব্যাপার না। তাজবিদের চেহারা রক্তিম বর্ণ ধারণ করে। সে এগিয়ে এসে ছেলেদের নাকে মুখে একের পর এক আঘাত করতে থাকে। এর মধ্যেই চেয়ারম্যান সাহেবের গাড়ির আওয়াজ শোনা যায়। তাজবিদ তখনও থামে না। গাড়ির আওয়াজ শুনে শানু তাজবিদকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু এক পাও সরাতে পারে না। যথাসময়ে চেয়ারম্যান সাহেব কিছু লোক সহ বাড়িতে প্রবেশ করে। তাজবিদের এহেন অবস্থা দেখে হুঙ্কার ছাড়ে। কত বড় সাহস তোমাদের, গুন্ডামি করছো? কারা তোমরা? কোথায় থেকে এসেছো? এই ছেলে, তোমাকে তো ভালো ছেলে মনে করতাম। তুমি এখানে মেয়ের সাথে কি করছো? রানী কোথায়? তার কোনো ক্ষতি করো নাই তো? রানী, রানী, এই রানী। এক দুইবার রানীকে ডাকার পর সে তার বান্ধবীদের সাথে বের হয়ে আসে। রানীর চোখে মুখে ভয়ের ছাপ। চেয়ারম্যান সাহেব নিশ্চুপ বনে চান। বছরের পর বছর একই ছাদের নিচে থেকে চেয়ারম্যান সাহেব নাতির মন পড়ে ফেলতে পারেন। চারপাশে তাকিয়ে তাজবিদ এবং জমিনে পড়ে থাকা রক্তাক্ত ছেলেদের দেখে আন্দাজ করতে পারেন চেয়ারম্যানের সাথে লোকজন আসায় তিনি বিষয়টিকে ধামাচাপা দিতে পারেননি। রানার কাছে খবর পাঠিয়ে সোফায় ধপ করে বসেন। আধা ঘন্টা পর রানা সশরীরে এসে উপস্থিত হয়। প্রথমে চোখ যায় শানুর দিকে, যে বর্তমানে তাজবিদের পেছনে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা খুব ভয় পেয়েছে এবং তার শরীর এখনো কাঁপছে। এদিকে রানী একের পর এক গালিগালাজ করে যাচ্ছে তাজবিদকে এবং শানুকে। তার কথার ভাষা ঠিক এরকম। এই লোকটা আমার সাথে অসভ্যতামি করতে চাচ্ছিল। যখন সুযোগ পাচ্ছিল না তখন তার রক্ষিতাকে নিয়ে আসে, যাকে সে নিজেই বাড়িতে রেখে এসেছিল। আজ বাড়িতে কাউকে দেখতে না পেয়ে এখানে দুজন মিলে নষ্টামি করতে আসে। আমি আমার বন্ধুদের বিশেষ কারণে খবর দিয়েছিলাম, তারা দেখে ফেলেছে বলে এখন আমার বন্ধুদেরকে মেরে রক্তাক্ত করে রেখেছে। রানীর কথা শেষ হতেই রানা প্রশ্ন করে, বাড়ির সবাই কোথায় গিয়েছিল রানী? আমার আসার পর কেন বাড়ির মানুষ চলে এসেছে? তখন একজন লোক উত্তর দেয়, আপা আমগর 5,000 টাকা দিছে, বাজারে গিয়ে কান্নাকাটা করে নিয়ে যেতে কইছিল। সিনেমা দেখে 2 ঘন্টা পরে বাসায় আসতে কইছিল। লোকটার কথা শেষ হতেই রানা ক্ষুব্ধ দৃষ্টিতে তাকায়। এরপর রানীর বন্ধুদের উদ্দেশ্যে বলে, এবার তোমারও বলো আসল ঘটনা। মিথ্যে বললে আজ একজনও বেঁচে এখান থেকে ফিরতে পারবে না। রানীর বান্ধবীরা সকলে ভয় পেয়ে যায়। এক এক করে সত্য ঘটনা বলতে থাকে। আমাদের কোনো দোষ নেই ভাইয়া, আমরা গরিব মানুষ, যেখানে টাকা পাই সেখানেই ঝুঁকে যাই। রানীর টাকা আছে তাই তার আগে পিছে আমরা পড়ে থাকি। রানীর সিগারেট খাওয়া থেকে শুরু করে সকল ধরনের নেশার সহযোগিতা করি। এতে রানী মোটা অঙ্কের বকশিশ দেয়। আজ রানী আমাদের সবাইকে আসতে বলছিল তার ম্যাডামকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। ছেলেদের বলছিল ম্যাডাম এমন দশা করতে যেন সে মুখ দেখাতে না পারে। এ বলে রানী আমাদেরকে ঘরে নিয়ে চলে যায়। সমস্ত কথা শুনে চেয়ারম্যান সাহেব কিছু বলবে তার আগে রানা চট করে বলে, একজন মেয়ের জীবনে সতীত্ব বড় জিনিস। যখন সেখানে কেউ থাবা দেয় তখন সেই নারীর চোখে পুরো পুরুষ জাতি খারাপ হয়ে যায়। আমি শানুকে আজ এক্ষুনি বিয়ে করতে চাই। ওর সাথে যা হয়েছে সবকিছুর দোষ আমার। আমার কথা মেয়েটা রানীকে পড়াতে আসে। ভেবেছিলাম রানী অমানুষ থেকে কিছুটা সঠিক পথে আসবে, কিন্তু কথায় আছে কিছু ময়লা 1000 বার ধুয়ে শুকালেও যায় না। রানা কথাগুলো বলেই দম ফেলে। শানুর দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে পুনরায় বলে, দাদা, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। সসম্মানে শানুকে ঘরে তুলতে চাই। তোমার নাতনিকে কোথায় পাঠাবে জানি না। আজ এই মুহূর্তে রানীকে অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা করো। আমি চাই না ওর জন্য আমার হবু বউয়ের কোনো ক্ষতি হোক। কয়েকদিন পর লাল টুকটুকে শাড়ি পরে সোফায় জড়সড় ভঙ্গিতে শানু বসে আছে। তার পাশেই অভিভাবক সমেত ভাই দাঁড়ানো। সে নিজের বোনকে পৃথিবীর সকল অশুভ মানুষের হাত থেকে রক্ষা করছে। তাজবিদ এখনো রেগে আছে। সবকিছুর মাঝে সে মৌনকে ধন্যবাদ জানাচ্ছে। তাজবিদ আজ মৌনর জন্যই রাবিদের বাসায় এসেছিল। সে চেয়েছিল শানুকে সাথে করে বাড়ি যাবে এবং সেখানে মায়ের সাথে আলোচনা করে তারপর আগামীকালই বাসায় প্রস্তাব পাঠাবে। কিন্তু এখানে এসে যখন শানুর করুণ অবস্থা দেখতে পেয়ে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারেনি। ছেলেগুলোর উপর আক্রমণ করে বসে। তাজবিদ ভাবছে আজ যদি সে থাকতো তাহলে শানুর কি পরিণতি হতো। নিশ্চয়ই এতক্ষণে
শানুর স্থান কোনো গাছের ডালে ঝুলে থাকতো, নয়তো বিষ পান করে কোথাও পড়ে থাকতো। হাজারো কথা ভেবেই যাচ্ছে তাজবিদ। 3 বার কবুল বলার পর শানু ও রানার বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। চেয়ারম্যান সাহেব থমথমে মুখ করে বসে আছেন। তিনি এই বিয়েতে খুশি নাকি অখুশি তা বোঝার উপায় নেই। এদিকে রানীকে একটা ঘরে বন্দি করে রাখা হচ্ছে। সে অনবরত দরজায় করাঘাত করেই যাচ্ছে, যেন কেউ দরজা খুলে দেয়। রানীর ঘরের দরজা আগামীকাল সকালে খুলবে। তাকে আগামীকাল ঢাকায় পাঠিয়ে দিব এবং সে সেখানে পড়াশোনা করবে। রানার কথার প্রত্যুত্তরে কেউ কিছু বলতে পারে না। বিদায় বেলায় তাজবিদ রানাকে জড়িয়ে ধরে বলে, সানু আমার আপন বোন না হলেও তাকে আমি বোনের চোখে দেখি। অসহায় অভাগা মেয়ে যখন আমার কাছে এসে আশ্রয় চেয়েছিল, তাকে নিজেদের স্বার্থে রেখেছি। আমার সেই বোনটা এখন আপনার বউ। আশা করি তাকে পূর্ণ মর্যাদা এবং অধিকার প্রদান করবেন ভাই। কথাগুলো বলার সময় তাজবিদের গলা ধরে আসে। শানুর কালো অতীতের সম্পর্কে সবকিছু তার জানা। এখন শানু রানার সাথে সুখী হলেই তাজবিদ খুশি। শানুর মাথায় স্নেহময় পরশ বুলিয়ে তাজবিদ বিদায় নেয়। আজ থেকে তার জীবনে 2টো অধ্যায়ের সমাপ্তি ঘটল। প্রথমত রানী, দ্বিতীয়ত শানু। তার জীবনের আসল অধ্যায়ের সূচনা হয়েছে, যার সমাপ্তি কোথায় গিয়ে দাঁড়াবে কে জানে। আপনারা কি জানেন, একদিকে অসহায় শানুর জীবনে রঙের আবির্ভাব ঘটেছে। সে এখন পৃথিবীর সর্বসুখী রমণীদের একজন। রানা তাকে নিজের চাইতে বেশি ভালোবাসে। অপরদিকে প্রেমময় সাগরের অতলে ডুবে যাওয়া মৌন। তাজবিদের জীবনে ঝড় চলে এসেছে। সন্ধ্যা লগ্নে মৌনু ঘরে ফিরে আসে। অভ্যাস মোতাবেক হাঁস মুরগির ঘরের দ্বার আটকে দেয় সে। বাইরে শুকনো কাপড় গুছিয়ে মায়ের ঘরে প্রবেশ করতেই তার বাবাকে বসে থাকতে দেখতে পায়। বাবার দিকে না তাকিয়ে সব সময়ের মতো মৌন মায়ের জন্য বিকেলের নাস্তা বানাতে চলে যায়। নাস্তা হাতে মায়ের পাশে বসতেই বাবার কড়া কণ্ঠস্বর শুনতে পায়। ছেলেটাকে মনো? মৌনুর মায়ের অবস্থা আশঙ্কাজনক। সেই জন্য মৌনুর বাবা আজকাল তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। মেয়েকে বাড়িতে না পেয়ে খানিকটা চিন্তিত হন। পর মুহূর্তে মেয়ে বন্ধুর কাছে গিয়েছে ভেবে চিন্তামুক্ত হন। স্ত্রীর কাছে বসে হাত পায়ে মালিশও করে দেন। আব্দুল সত্তার মোল্লা মৌনুদের প্রতিবেশী। বাজারে বড় 2টা মুদির দোকান আছে তার। দোকানে ছেলেপেলেদের রেখে বিশেষ প্রয়োজনে বাসায় ফিরে আসে। তখনই তাজবিদ এবং মৌনুকে একসাথে দেখতে পায়। সে মৌনুর বাবাকে এসে জানায়। একমাত্র মেয়ের অধপতনে মৌনুর বাবা রুষ্ট হন। মৌনু বাড়ি ফেরার সাথে সাথে জিজ্ঞেস করে। নিচু মাথায় মৌনু বাবার সামনে দাঁড়িয়ে আছে। বাবার প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। মায়ের শরীরের অবস্থা শোচনীয়। এমতো অবস্থায় মৌনুর এক একটা ধাপ সাবধানে পার করতে হবে। সে বাবাকে চেনে। রাগের মাথায় মৌনুকে আঘাত করতেও দ্বিধা করবেন না। কি হলো, উত্তর দাও। বাবার ধমকে মৌনু কেঁপে ওঠে, তবুও মুখ নিঃসৃত কথা বের হয় না। তুমি যদি মনে করো চুপ থাকলেই আমি সব ভুলে যাব, তাহলে তোমার সেই ধারণা ভুল। আমাকে স্পষ্ট ভাষায় বলো, ছেলেটাকে। মৌনু এবার বাবার হাত ধরে ক্রন্দনরত অবস্থায় বলত। আজ পর্যন্ত কখনো তোমার কথার অবাধ্য হইনি। আমার অবচেতন মন কখনো খারাপ দিকে ধাবিত হয়নি। মানুষটা আমাকে পছন্দ করে, কিন্তু বিশ্বাস করো বাবা, সে কখনো আমার কাছাকাছি এসেও দাঁড়ায়নি। আমি আজ তার কাছে গিয়েছিলাম। মৌনুর বাবা এত বছরে যা করেননি তাই আজ করলেন। একমাত্র মেয়ের গায়ে হাত তুললেন। এতটা নিচে নেমে গেছো তুমি? ঘরে অসুস্থ মা বিছানায় পড়ে আছে, আর তুমি বাইরের ছেলেদের সাথে। বাবা, তাজবিদ খুব ভালো মনের মানুষ। তুমি যেমন মাকে আগলে রাখো, সেও আমাকে এভাবেই আগলে রাখবে। মৌনু জমিনে পড়ে অনবরত ক্রন্দন করতে থাকে। তার অস্পষ্ট স্বরে শুধুই তাজবিদের নাম। মৌনুর বাবা রাগে হুঙ্কার ছুড়ে দেয়। ভুলে যাও, ওই ছেলের নাম উচ্চারণ করবে না। আমি যেই ছেলের সাথে বিয়ে দিব তাকেই বিয়ে করতে হবে। অসম্ভব বাবা, আমার পড়াশোনা শেষ হয়নি। এছাড়াও মা অসুস্থ। তুমি এতটা নির্দয় হইও না। মৌনুর বাবার পাষণ্ড মনে মৌনুর কোনো আহাজারি পৌঁছায় না। তিনি মৌনুকে টেনে তার ঘরে ছুঁড়ে ফেলে দিয়ে দরজা আটকে রাখেন। মৌনু বার কয়েক তার দরজার করাঘাত করলেও লাভ হয়নি। বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে কান্না করতে থাকে মৌনু। সময় পার হচ্ছে, কিন্তু মৌনুর কান্না কিছুতেই থামছে না। সে অন্য কাউকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করতে পারবে না। এত সময়ের মধ্যে মৌনুর বাবা একবারও এসে তার মেয়ের খোঁজ নেয়নি। মৌনু ভাবে
এখন যদি তার মা সুস্থ থাকতো নিশ্চয়ই জোর করে খাইয়ে দিত। কান্না করতে করতে একসময় চোখের পানি ফুরিয়ে যায়। সে বিছানা থেকে উঠে বইয়ের ভাঁজে যত্নে লুকিয়ে রাখা তাজবিদের দুধগুলো বের করে হাত বুলিয়ে আবারও ডুকরে কেঁদে ওঠে। বিয়ের দ্বিতীয় দিনই আমার বোনটা আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে ভাই। বহু প্রতীক্ষার ফল তোমার বোন, এমন শত কষ্ট সাদরে গ্রহণ করতে রাজি আছি। তাজবিদ এবং রানার কথোপকথন শুনে শানুর মন শীতল হয়ে যায়। সে রানার মতো জীবন সঙ্গী পেয়ে উপরওয়ালার নিকট হাজারো শুকরিয়া জ্ঞাপন করে। তিনজনের এত সাজসজ্জার কারণ হচ্ছে মনু। আজ তারা মনুর বাড়ি যাবে। তাজবিদের ছোট্ট ডাহুক পাখির ঘরে মৌনিপ্রিয়াকে সারা জীবনের জন্য আবদ্ধ করে নিবে। মৌনদের বাড়ি যাওয়ার জন্য যানবাহনের প্রয়োজন পড়ে না, পদতলের সাহায্যে যাওয়া যায়। তাজবিদের মা তহুরা বেগমের হঠাৎই হাঁটুর ব্যথা বেড়ে যাওয়ায় আসতে পারেননি। মৌনদের বাড়ির সামনে আসতেই তিনজন অবাক হয়ে যায়। মৌনদের পাড়া প্রতিবেশী সকলেই তাদের বাড়ি ঘিরে দাঁড়িয়ে আছে। তাজবিদের অন্তর ধক করে ওঠে, বারবার মনে কুভাবনা চলে আসছে, মৌনুর কিছু হলো না তো। ভিড় ঠেলে তিনজন বাড়ির ভেতরে প্রবেশ করে। চার কাঁধে কাঠের খাটিয়ায় কাউকে শুইয়ে লোকজন দল বেঁধে গরুস্থানের দিকে তাজবিদের সামনে খাটিয়ার সম্মুখ পায়া মৌনুর বাবা কাঁধে বহন করে নিয়ে যাচ্ছে। তাজবিদের মনে ভয়ের বাসা আরো গভীরভাবে বাঁধে। সে দৌড়ে বাড়ির ভেতর প্রবেশ করে। মৌন মৌন বলে চিল্লিয়ে ডাকতে থাকে। তাজবিদের পেছন পেছন রানা ও শানু চলে আসে। মৌনুর জন্য তাজবিদের পাগলামো তাদের চোখে এড়ায় না। শানু কেঁদে দেয় তাজবিদের মনের অবস্থা ভেবে। মনে মনে দোয়া করে যেন মৌনুর কিছু না হয়। তাজবিদের বার কয়েক ডাকার পর মৌন ঘর থেকে বের হয়ে আসে। এলোমেলো চুল, শুষ্ক ঠোঁট আর অশ্রুসিক্ত চোখের অধিকারিণী মৌনুকে দেখে তাজবিদের প্রাণ ফিরে আসে। সে চোখের পানি মুছে কান্নার মধ্যে এসে ফেলে। মৌনুকে সুস্থ অবস্থায় দেখতে পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। মরুর বুকে পিপাসার্থ পথিক পানির সন্ধান পেয়ে যেভাবে পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ে, মৌনুর এই দুর্দিনে তাজবিদের দেখা পেয়ে সেও দৌড়ে এসে তাজবিদকে ঝাঁপড়ে ধরে। মনের সকল অব্যক্ত কথা আজ সে বলতে থাকে। মা আমাকে ছেড়ে চলে গেছে তাজবিদ। বাবা হয়তো ঠিকই বলেছে তাজবিদ, আমি মাকে মেরে ফেলেছি, আমি খুনি, আমার শাস্তি হওয়া উচিত। কিন্তু বাবা বাবা আমার সাথে কথা বলছে না, আমি নাকি অপবিত্র হয়ে গিয়েছি। আমি তো কখনো বাবা মার অবদ্ধ হইনি তাজবিদ। আমার একটাই অপরাধ, কাউকে ভালোবেসেছি। বাবাও তো মাকে ভালোবেসে বিয়ে করেছিল। আমি তো ছোট মানুষ, গুছিয়ে কথা বলতে পারি না। আপনি গুছিয়ে বলুন না, বাবা বুঝবে। বাবা আমাকে ভুল বুঝবে না। আমি বাবার চোখে খারাপ হয়ে গেছি। আপনি বাবাকে বলুন না আমি পবিত্র। তাজবিদ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। মৌনুর প্রতিটি কথা তার অন্তরে গিয়ে বিচ্ছে। এই সমস্ত কিছুর পেছনে নিজেকে দোষ দিচ্ছে সে। মৌনুর ছোঁয়ায় তাজবিদের ছটফটে মন শান্ত হয়ে যায়। নরম কণ্ঠে মৌনুর মাথায় হাত বুলিয়ে শুধায়, তুমি অপবিত্র নও, তুমি তো ওই ফুল মৌন যার গায়ে কোনো আঁচড় নেই। আশেপাশের পরিস্থিতি বুঝে শানু মৌনুকে তাজবিদের কাছ থেকে নিজের কাছে নিয়ে আসে। বড় বোনের মতো আগলে ধরে মৌনুর মাথা নিজের বুকে, মাথায় হাত বুলিয়ে বলে, পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নই। একদিন না একদিন উপরওয়ালা ডাকে সবারই সাহারা দিতে হবে। তোমার মা বাবা তোমাকে ছেড়ে চলে গিয়েছেন, এই জন্য ওনার মন খারাপ, তাই রাগের মাথায় তোমাকে দুই একটা কথা বলেছেন। তিনি আসুক, আমরা কথা বলবো। আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে। তাজবিদ ও রানাও উজু করে জানাজায় অংশগ্রহণ করতে চলে যায়। প্রায় আধা ঘন্টা মৌনুর বাবা বাড়ি ফিরে আসে। মৌনুকে অপরিচিত কারোর সাথে বসে থাকতে দেখে এগিয়ে আসেন। মেয়ের দিকে মায়া ভরা চোখে তাকিয়ে ভাঙা স্বরে ডাকতেন, মারে আমি আর তুই একা হয়ে গেলাম রে। বাবার কথা শুনে মৌন সমস্ত অভিমান ভেঙে বাবার বুকে আশ্রে পড়ে কাঁদতে থাকে এবং বিলাপের স্বরে বলে, মা আমাকে একা রেখে কেন চলে গেল? মা চোখের সামনে ছিল, তাতেই তো শান্তি পেতাম। এখন কিভাবে মাকে দেখবো? একা একা কার সাথে কথা বলবো? বাবা মেয়ের কান্না দেখে সকলের চোখে পানি চলে আসে। কিছু সময় পার হলে মৌনুর বাবা কিছুটা শান্ত হন। মেয়েকে বুকে আঁকলে রেখে তাজবিদের উদ্দেশ্যে বলেন, আপনারা কারা? তাজবিদ মুখ খোলার আগেই রানা জবাব দেয়, চাচা আমি রানা। আপনি হয়তো আমার দাদাকে চিনবেন। দেখা গেলেও রানাকে পুরোপুরি কথা শেষ করতে হয়নি। এর আগে মৌনুর বাবা বললেন,
তুমি চেয়ারম্যানের নাতি, আমি তোমাকে চিনি, কিন্তু আজ এখানে কেন? আমার মতো শিক্ষকের স্ত্রীর মৃত্যুর খবর তো তোমাদের কাছে পৌঁছাবার কথা নয়। আপনি ঠিক ধরেছেন, আমরা বিশেষ কাজে এসেছিলাম, কিন্তু ম্যাডামের মৃত্যুর দিবসটা যে আজ ভাবতে পারিনি। আমার মনে হচ্ছে যে এই প্রসঙ্গে কথা বলতে এসেছি তা অন্য দিন বললেই ভালো হবে। আজ না হয় আমরা আসি? সমস্যা নেই, ভিতরে আসুন। যে এই কথা বলার বলে যান। এমনিতেও এখানে আর বেশি দিন থাকবো না। আমার মেয়ে বড় হয়ে গিয়েছে, আশেপাশে মানুষের নজরে চলে এসেছে। এখানে থাকলে আমার মেয়ে নষ্ট হয়ে যাবে। মৌনুর বাবার কথা শুনে তাজবিদ মাথা নত করে ফেলে। রানা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলে, চলুন ঘরে গিয়ে বসে। 4টা চেয়ারে 4 জন মানুষ, সকলের মধ্যে নীরবতা। মৌনু বাবার পাশে মাথা নত করে দাঁড়িয়ে আছে। রানা এবং শানু মুখে মৌনু তাজবিদ সম্পর্কে সব শুনে চুপ করে রইলেন। মৌনু বাবার এই নীরবতা সম্পর্কে অবগত। তিনি যে তাজবিদকে মেনে নেবেন না বুঝতে পারে সে। একই দিনে মায়ের চলে যাওয়া, তাজবিদের আগমন, সব মিলিয়ে মৌনুর মাথা পাগল হয়ে যাচ্ছে। সে চলে যাওয়ার জন্য উদ্যোগ নিতেই তার বাবার গলার সুর শুনতে পায়। আমি মেয়েকে তার কাছে দিতে রাজি, তবে আজ নয়। সে আগে প্রতিষ্ঠিত হবে, নিজেকে যোগ্য করে আমার মেয়ের জন্য হাত চাইবে। আমার খুব ইচ্ছে মেয়েকে পড়াশোনা করানোর। ছোটকাল থেকে এই জন্য আদর ভালোবাসা চেপে শাসনে রেখেছি, যেন মেয়ের মন সব সময় পড়াশোনায় থাকে। এখান থেকে কয়েক বছরের জন্য ঢাকায় যাচ্ছি। কথা দিচ্ছি তাজবিদের সঙ্গেই মৌনের বিয়ে হবে। মৌনুর বাবার কথায় মৌনুর চোখে পানি চলে আসে। সে ফিরে এসে বাবাকে জড়িয়ে ধরে। মৌনুর বাবার চোখেও পানি, কিন্তু সেটা মৌনুর জন্য। 5 বছর পর। মা, বাবা তোমাকে মেরেছে, তাই না? না বাবা, তুমি হয়তো স্বপ্ন দেখেছো। তোমার কপালে রক্ত মা, তুমি কেঁদো না, আমার কান্না আসে। 4.5 বছরের ছেলের ভাঙা ভাঙা কথা শুনে রানী ডুকরে কেঁদে ওঠে। তার জীবনের হিসাব মিলাতে হয় না, চোখ বন্ধ করলেই সবকিছু স্পষ্ট হয়ে ওঠে। অতীতে করা পাপের শাস্তি সে প্রতিনিয়ত পাচ্ছে। রেলগাড়ির ইঞ্জিনের ঝকঝক শব্দে ডুব দেয় নিজের পাপিষ্ঠা সেই কালো অতীতে। রানার বিয়ের পরের দিন রানী চলে যাওয়ার কথা থাকলেও সে ঢাকা গিয়েছিল 1 সপ্তাহ পরে। প্রথম 3 দিন সে নিজেকে ঘরবন্দি করে রাখে। চতুর্থ দিনের মাথায় সে ঘর থেকে বের হয়ে আসে। শানু তখন রান্না করছিল। রানীকে বের হতে দেখে খুশিও হয়েছিল, কিন্তু সেই খুশি বেশিক্ষণ টিকেনি। রান্নাঘরের পাশে পকেট ঘর থেকে কেরোসিনের বোতল এনে রানী শানুর কাছে এসে শানুর মাথায় ঢেলে দেয়। আকস্মাৎ আক্রমণে শানু স্তব্ধ বনে যায়। রানী এগিয়ে লাইটার ধরাতে নিলে কাজের লোকগুলো চিৎকার চেঁচামেচি শুরু করে। এতে রানী শানুকে হুমকি দিয়ে বলে, তোমাকে শেষ করে দেবো, আমাকে গ্রাম ছাড়া করার শাস্তি তুমি পাবে। কথা শেষ করেই রানী বাড়ির প্রধান ফটক দিয়ে বের হয়ে যায়। শানু অশ্রুসিক্ত নয়নের সেদিকে তাকিয়ে রানাকে খবর দিতে চলে যায়। 1 সপ্তাহ পর মৌনু বাবার সাথে চলে যাবে। আজকাল মৌনুদের বাসায় তাজবিদের মা ও শানুর আসা যাওয়া একটু বেশি। সেই কঠোর গম্ভীর মুখ বাবাকেও আজকাল মৌনু সচক্ষে দেখে না। এ যেন মৌনুর মনের মতো বাবা, যার ভালোবাসা সে সর্বক্ষণ চাইতো। আজ তাজবিদের নিমন্ত্রণ করেছে মৌনুর বাবা। ছেলে মেয়েকে আকট করিয়ে রাখতে চান। পরিকল্পনা অনুযায়ী ছোটখাটো আয়োজন করেছেন। উঠোন পেরিয়ে কয়েক কদম এগিয়ে মৌনুদের প্রধান ফটক। কাঠের তৈরি ফটকের দরজায় কষাঘাতে মৌনু এগিয়ে যায়। সে এখনো জানে না দরজার ওই পাশে তার জন্য কি অপেক্ষা করছে। আগ্নেয়গিরির ন্যায় রানীর আগমন ঘটে। মৌনুকে দেখা মাত্রই তার রোজুগল কুচকে আসে। এই মেয়ের জন্যই কি রানী তাজবিদকে পাওয়া হয়নি? কি আছে এই মেয়ের মাঝে? ভাবতে ভাবতে মৌনুর পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয় সে। মুহূর্তে নিজের অহংকার বোধ প্রকাশ ঘটে। মৌনুকে শাসিয়ে বলতে শুরু করে, কি আছে তোমার মাঝে? সামান্য একজন স্কুল টিচারের মেয়ে হয়ে আমার পুরুষের দিকে নজর দিতে লজ্জা লাগেনি? মৌরনারীর কথার মর্মার্থ না বুঝে, আমি রানী, তাসবিদ শুধু আমার। ওর দিকে হাত বাড়ালে তোকে শেষ করে দিব। মৌনুর কাছে এখন বিষয়টা কিছু পরিষ্কার হয়ে আসে। সে বুঝতে পারে সম্মুখে দাঁড়িয়ে থাকা মেয়েটা হয়তো তাজবিদকে পছন্দ করে, কিন্তু তাজবিদের তো ধ্যানে জ্ঞানে মনে মৌনুর বাস। সে নিজেকে সংযত করে বিদ্যুবাত্মক হেসে বলে, তাজবিদ কোনো খেলনা নয় যে তুমি সেটা দিয়ে খেলবে। সে একজন পাগল প্রেমিক, প্রেয়সীকে হারানোর ভয়ে বিয়ের ডালা নিয়ে আমার দুয়ারে আসছে। আগুনে ঘি ঢালার মতো
বিদঘুটে কাজ মৌন করে ফেলল। সে বুঝতেই পারেনি তার কথার প্রেক্ষিতে এখন কি ঘটতে চলেছে। রানী ন্যায় অন্যায়ের পরোয়া না করে ভয়ঙ্কর কাণ্ড করে বসে। যে জমিনে পড়ে থাকা লোহার দণ্ড হাতে নিয়ে মৌনকে আঘাত করতে চায়, কিন্তু তার আগেই কেউ রানীর হাত ধরে ফেলে। মৌন সেই মানুষটাকে দেখতে পেয়ে ছলো ছলো চোখে তাকায়। তোমার সাহস তো কম না রানী, তুমি জানো কাকে আঘাত করেছো? রানী স্তম্ভিত, রাগত দৃষ্টিতে তাজবিদের দিকে ফিরে। সে সকলের সামনে তাজবিদকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, তুমি আমার সাথে এমনটা করতে পারো না মাস্টার সাহেব। আমি তোমাকে খুব ভালোবাসি। ওই মেয়ে 2 দিন আগে এসে তোমার বউ হবে, এটা আমি সহ্য করতে পারবো না। তাজবিদ দেখতে পাচ্ছে রানীর মুখে তাজবিদের নাম হলেও চোখে তার তাজবিদকে জিতে নেওয়ার তীব্র নেশা। তাজবিদ রানীকে জোর করে সরিয়ে নেয়। মনুর কাছে হাত ধরে গিয়ে জিজ্ঞেস করে, ব্যথা পেয়েছো? মৌন মাথা তুলে হ্যাঁ বোধক ইশারা করে বলে, একটু সামান্য পেয়েছি। কোথায় পেয়েছি শুনবে না? তাজবিদ প্রশ্নবোধক চাউনিতে তাকালে মৌন তাজবিদের বক্ষস্থলের বাম পাশটায় হাত রেখে বলে, ঠিক এইখানটায় ব্যথা পেয়েছি। তাজবিদ যেন এই ভয়টাই পেয়েছিল, মৌন যদি তাকে ভুল বোঝে তাহলে নিজেকে শেষ করে দিবে। কিন্তু পর মুহূর্তে মৌনুর কথায় স্বস্তি ফিরে আসে। আমি জানি আপনার মনে আমারই বাস, কিন্তু নারী জাতি তো হিংসুটে হয়। আপনার নাম অন্যের মুখে শুনতেও খারাপ লাগছে। মৌনুর কথার প্রত্যুত্তরে তাজবিদ কিছু বলবে তার পূর্বে রানার আগমন ঘটে। রানীকে নিজের দিকে ফিরিয়ে সচরে গালে থাপ্পড় দিয়ে বলে, আর কত নিচে নামবি তুই? আমার স্ত্রী না হয় তোর কাছে খারাপ ছিল, কিন্তু এই মেয়েটা কি দোষ করেছে? রানী ভাইয়ের রাগ পরোয়া করল না। সে ক্ষিপ্রতায় বলতো, তাসবিদ আমার, আমি তার বউ হব। এই মেয়ে কেন আমার জায়গা নেবে? এই মেয়েকে আজ আমি মেরেই ফেলবো। রানীর পাগলামো দেখে রানার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে রানীর গালে আরো একটা থাপ্পড় দিয়ে বলে, তোর মাথা খারাপ হয়ে গেছে তাসবিদ। আর মৌন একে অপরকে ভালোবাসে। তোর তাসবিদের প্রতি কোনো ভালোবাসা নেই, আছে শুধু তাসবিদকে পার রাগ চেতনা। হ্যাঁ হ্যাঁ, তাসবিদকে আমার চাই। তাসবিদকে পেতে আমার যদি কাউকে খুন করতে হয় তাই করব। রানীর পাগলামো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এর মধ্যে শানু তাজবিদের মাকে নিয়ে মৌনদের বাসায় উপস্থিত হয়। মৌনুর বাবা বাহিরে ছিলেন। বাড়িতে প্রবেশ করে তাজবিদের বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে ভেতরে যাওয়ার টাকাটা দেন। বাইরে কেন? মনো, সবাইকে ভিতরে নিয়ে যা। এরপর রানীকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, মেয়েটাকে? আমার বোন। রানা উত্তর দিয়ে তাজবিদ বলে, তুমি সবাইকে নিয়ে ভেতরে যাও, আমি 10 মিনিটের মধ্যে আসছি। মৌনুর বাবাকে বুঝিয়ে শুনিয়ে তাজবিদ তাকে ভিতরে নিয়ে চলে যায়। এদিকে রানী তাজবিদের চলে যাওয়া দেখে আরো পাগলামো করতে থাকে। তখন রানা তাকে টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে যায়। সেদিনই তাজবিদ এবং মৌনুর আকজ সম্পূর্ণ হয়ে যায়। আর রানা নিজে তাকে ঢাকায় রেখে আসে। 3 যায় বছর যায়। রানী হোস্টেলে থেকে পড়াশোনা করতে থাকে। কলেজে ওঠার পর আশিক নামক একজন ছেলের সাথে রানীর পরিচয় হয়। ছেলেটা তার মতোই, একসাথে আড্ডা দেওয়া, বিভিন্ন ক্লাবে যাওয়া, নেশা জাতীয় দ্রব্য সেবন করা, মোট কথা রানীর সমস্ত অপকর্মের সাথী হয় আশিক। কলেজে ওঠার 3 মাস পর পরিবারের বিরুদ্ধে গিয়ে দুজন বিয়ে করে নেয়। রানা এবং চেয়ারম্যান রানীকে ত্যায্য করে দেয়। বিয়ের পরের বছরই রানী গর্ভবতী হয়। এরপরেই আশিকের আসল চেহারা রানী দেখতে পায়। রাত করে বাড়ি ফিরে রানীকে বিনা কারণে প্রহার করে। মেয়েদের সাথে মিলামিশে তার নিত্যকার কাজকর্ম। এভাবেই রানী তার পাপকর্মের ফলাফল ভোগ করে। ছেলের কান্নার আওয়াজ কর্ণধারে আসতেই অতীত থেকে রানী ফিরে আসে। 2 হাত রানীর দিকে বাড়িয়ে চিৎকার করে কান্না করছে। রানী ছেলের হাতের দিকে তাকিয়ে দেখে তা থেকে রক্ত ঝরছে। রানী তৎক্ষণাৎ ছেলের হাতে ওনা চেপে ধরে। তার চোখ বেয়ে অশ্রু ঝরছে। ছোট্ট বাচ্চার আহাজারি শুনে কলিজা কেঁপে উঠছে। সে কাপা গলায় জিজ্ঞেস করে, কিভাবে কেটেছে বাবা? ছেলে তখন ভাঙা স্বরে উত্তর দেয়, চিপসের প্যাকেটে। রানী ছেলের কথায় ট্রেনের বগিতে চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখতে পায়, যার ভেতরে কাচের টুকরোগুলো স্পষ্টত চকচক করছে। দ্রুতগামী ট্রেনের মধ্যে ছেলেকে কোলে তুলে সাহায্যের জন্য এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয়। চলন্ত ট্রেনে কেউই রানীকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না। রানীর ছেলের অবস্থা আশঙ্কাজনক। চোখ উল্টিয়ে দিচ্ছে। রানীর আহাজারি দৌড়ঝাঁপ সবাই দেখছে। কেউ কেউ আফসোস করছে, কেউ কেউ আবার দেখেও দূরে সরে যাচ্ছে।
রানী একসময় ক্লান্ত হয়ে যায়, ছেলেকে বুকে জড়িয়ে নিচে বসে পড়ে, চিৎকার করে বলতে থাকে, এই দুনিয়াতে কি ভালো মানুষের চিহ্ন মুছে গেছে? কেউ কি নেই আমাকে সাহায্য করবে? রানীর কথা শেষ হতেই কেউ একজন রানীর কোল থেকে তার ছেলেকে নিয়ে নেয়। রানী কিছু বলবে তার আগেই আগন্তুকের স্বর শুনতে পায়। আমার সাথে আসুন। আমার স্ত্রী আপনার সন্তানকে আপাতত প্রাথমিক চিকিৎসা করাবে। সামনের স্টেশনে নেমে না হয় ভালো ডাক্তার দেখাবেন। আশা রাখছি খারাপ কিছু হবে না। রানী অবাক নয়নের সম্মুখে দাঁড়ানো মানুষটাকে দেখছে। এ তো সেই তাজবীর যার জীবনের একটা অংশের সাথে রানী যুক্ত ছিল। ট্রেনের উত্তর পাশটায় কেবিনের সামনে আসতেই তাজবীর থেমে যায়। দরজা খুলে রানীর ছেলেকে সিটে শুইয়ে দিয়ে তার স্ত্রীকে তাগাতার সরে বলে, জলদি ছেলেটাকে দেখো মন, হাত দিয়ে রক্ত ঝরছে, হয়তো কেটে গেছে বা কাঁচ ফুটেছে। শাড়ি পরিহিতা মৌন এতক্ষণ বই পড়ছিল। স্বামীর সাথে মুমূর্ষ বাচ্চাকে দেখে তৎক্ষণাৎ এগিয়ে আসে। ব্যাগ থেকে প্রাথমিক চিকিৎসা প্রদানের যাবতীয় সরঞ্জাম বের করে চিকিৎসা দিতে থাকে। প্রায় 20 মিনিট যাবৎ চিকিৎসা প্রদান করে রক্ত ঝরা বন্ধ করতে সফল হয় মৌন। প্রাণীর দিকে তাকিয়ে বলতে শুরু করে, ভাগ্যিস কাজ ভেতরে ঢোকেনি, সামান্য কেটেছে। অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে দিয়েছি। ও কিছু খেয়েছে? মৌনুর কথাগুলো রানী আদৌ শুনতে পেয়েছে কি? সে তো এক ধারে মৌনুকে দেখছে। মৌনদের আকতের দিনই সে তাকে প্রথম এবং শেষ দেখেছিল। তখন ছিল সদ্য যৌবনে পা ফেলা একজন যুবতী, কিন্তু আজ তাকে দেখে মনে হচ্ছে সুখী নারী। মৌন অপর পক্ষ থেকে উত্তর না পেয়ে আবার বলে ওঠে, বলুন আপা, বাচ্চা কিছু খেয়েছে? রানী না বোধক ইশারা করে মাথা নাড়ায়। মৌন তখন আশ্বাসের স্বরে আবারও বলে, চিন্তা করবেন না, বাবু ঠিক হয়ে যাবে। এরপর ব্যাগ থেকে একটি কেক ও জুসের বোতল বের করে রানীর হাতে তুলে দিয়ে বলে, আপনি আর বাবু অল্প করে খেয়ে নিন, আপনাকে খুব দুর্বল দেখাচ্ছে। আর বাচ্চাকে এই ঔষধটা খাইয়ে দিন। আমরা বাহিরেই আছি, দরকার পড়লে আওয়াজ দিবেন। রানীকে ঔষধি বুঝিয়ে দিয়ে মৌন তাজবিদের সাথে বাইরে বের হয়ে আসে। ট্রেনের দরজার কাছটায় দাঁড়িয়ে একে অপরের হাত ধরে চোখে চোখে কথা আদান প্রদান করে। ট্রেন থামলে রানী কাউকে কিছু না বলে ছেলেকে কোলে নিয়ে নেমে যায়। সে তাজবিদ এবং মৌনুর সামনে পড়তে চায় না। স্টেশনের প্ল্যাটফর্মের একটি পিলারের আড়ালে দাঁড়িয়ে সে মৌন ও তাজবিদকে দেখে। তাজবিদ ট্রেন থেকে নেমে মৌনুর দিকে হাত বাড়িয়ে দেয়। মৌনু মিষ্টি হেসে তাজবিদের হাতে হাত রেখে নেমে পড়ে। রানী সবটা দেখে লম্বা নিঃশ্বাস ত্যাগ করে। দীর্ঘ সময়ের ব্যবধানে তাজবিদ মৌনুর আপন নিরে ফিরেছে। তাজবিদের সেই ছোট্ট বাড়ির স্থানে আজ দোতলা বিশিষ্ট দালান। বাড়ির প্রধান ফটকে নেমপ্লেটের উপর রেখা ডাহুক পাখির ঘর। মৌন নেমপ্লেটের উপর হাত বুলিয়ে মিষ্টি হাসে। তাজবিদ মৌনুর হাতের উপর হাত রেখে বলে, বলেছিলাম না ডাহুক পাখির ঘরে রাখবো। মৌন তাজবিদের কথায় লাজুক হাসে। এমন সময় একটা ছোট্ট মেয়ে বাচ্চা দৌড়ে আসে। মৌন এগিয়ে এসে ছোট্ট বাচ্চাটাকে কোলে তুলে নেয়, মুখে চুমু এঁকে বুকে জড়িয়ে নেয়। ছোট্ট বাচ্চাটার খিলখিল হাসিতে মৌনও হাসতে শুরু করে। এক সময় ছোট বাচ্চাটা মৌনকে প্রশ্ন করে, উপমা, আজ মা অনেক মজার মজার রান্না করেছে। মৌনও তালে তাল মিলায়। তিনজন মিলে বাড়ির ভিতর প্রবেশ করে। তাজবিদের মা তহুরা বেগম বিগত বছর মারা গিয়েছেন। মৌনুর ডাক্তারি পড়ার জন্য ঢাকায় থাকে। তাজবিদ সরকারি চাকরি পায় বিধায় মৌনুর সাথেই ঢাকায় থাকে। মৌনুর ডাক্তারি পড়া শেষ, এবছর ইন্টার্নি করছে। পরবর্তীতে এখানে ক্লিনিকে যোগদান করবে, তাই এই বাড়িতে কেউ থাকে না। শানু সপ্তাহ চারেক পর পর এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে যায়। শানুর ভাই ভাবির অবস্থা নাজেহাল। পরকিয়া করার সময় ধরা পড়ায় সমাজের লোকেরা এলাকা ছোট করে দেয়। শানুর ভাই বোনের প্রতি করা অন্যায়ের খেসারত দিতে নিজের জমিটুকু শানুর নামে করে দিয়ে শহরে চলে যায়। সন্ধ্যার আড্ডার আসরে রানা ছাড়া জমছে না, তাই শানু রানাকে বারবার কল করে যাচ্ছে যেন তাড়াতাড়ি ফিরে আসে, কিন্তু রানা কল ধরছেই না, উল্টো ফোন কেটে দিচ্ছে। তাজবিদ দূর থেকে সবটাই লক্ষ্য করে ফোনকে সান্ত্বনার সুরে বলে, ভাই চলে আসবে, সামনে নির্বাচন তো, ব্যস্ত হয়তো। তুমি এদিকে আসো, আনিশাকে খাবার নাস্তা দাও। কিছুক্ষণ পর রানা ফিরে আসে। একা নয়, রানী এবং তার বাচ্চা সহ উভয় কাচুমাচু হয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। রানী অতীতে যাই করুক না কেন, সম্পর্কে ননদ হওয়ায় রানীকে দেখা মাত্র শানু রানীকে জড়িয়ে ধরে। রানীর গালে মুখে হাতড়ে বলে,
এ কি অবস্থা হয়েছে তোমার? এত বছর কোথায় ছিলে? তোমার দাদা এবং ভাইকে তোমাকে কম খুঁজেনি। বাচ্চাটাকে? শানুর এত কথার জবাবে সে শুধু একটা কথা উচ্চারণ করে, এটা হচ্ছে বাচ্চাটা আমার, ওর নাম ঈশান। শানু ঈশানকে কোলে তুলে নেয়। মৌন এবং তাজবিদের উদ্দেশ্যে চিৎকার করে বলতে থাকে, তাজবিদ, দেখে যাও কে এসেছে। আমি তো ভাবতেই পারছি না এত বছর পর সে ফিরে আসবে। মৌন, তাজবিদ শানুর আওয়াজ ঘর থেকে বাইরে আসে। রানী এবং তার বাচ্চাকে দেখে বলে, আরে আপনি, বাচ্চার কি কোনো সমস্যা হয়েছে? জ্বর এসেছে বুঝি? ড্রেসিং করিয়েছেন? রানা শানু মৌনুর কথা শুনে অবাক হয়। শানু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে মৌন ট্রেনের সকল ঘটনা খুলে বলে। সমস্ত ঘটনা শুনে রানা বলে, এই মেয়েটা আমাদের রানী। রানীর পরিচয় পাওয়ার পর সবচেয়ে বেশি অবাক হয় তাজবিদ। চঞ্চল, দুরন্ত এবং বাজে মেয়েটির এই অবস্থা দেখে বড়ই আফসোস হয় তার। রোগা পাতলা মেয়েটিকে দেখে তাজবিদ চিনতেও পারেনি যে সে রানী। রানী মৌনুর কাছে এসে হাত জোর করে ক্ষমা চায়। কান্না করতে করতে বলে, আমি আমার অপরাধের শাস্তি পেয়ে গিয়েছি। জীবনে যা যা করেছি ক্ষণে ক্ষণে টের পেয়েছি। আমাকে তোমরা মাফ করে দিও। আমার জন্য তোমাদের জীবনের একটি অংশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। তাজবিদ মৌন রানীকে ক্ষমা করে দেয়। রানীর বয়সটা তখন এমনই ছিল, সঠিক ভুলের তফাৎ বুঝতো না। কথিত আছে, মানুষ ধাক্কা খেলেই সোজা হয়ে যায়। রানীর জীবনটাও তেমন। মধ্য রজনীতে মৌন তাজবিদ ছাদে বসে আছে। মাথার উপর পূর্ণ চাঁদ জল জল করে আলো ছড়াচ্ছে। হালকা বাতাসে মৌনর কোমর সমেত চুলগুলো উঠছে। কানে তার ঝুলন্ত ঝুমকা। মিষ্টি হেসে তাজবিদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আপনি আমার অনেক সাধনার। আপনাকে পেয়ে জীবনের সমস্ত সুখ পেয়েছি। বেঁচে থাকার একমাত্র কারণ আপনি। আমি মাঝে মাঝে ভাবি, সেদিন বাবাকে না বললে জীবনটাই হয়তো শেষ হয়ে যেত। তাজবিদ শোয়া অবস্থায় মৌনুর ঠোঁটে হাত রাখে, ফিস ফিস করে বলে, মৃত্যু ছাড়া আমাদের আলাদা কেউ করতে পারবে না। স্বপ্ন দেখেছিলাম একটা ঘর বানাবো এবং সেখানে মৌনকে পিঞ্জিরায় আবদ্ধ করব। যেই পিঞ্জিরার দেয়াল হবে আমার শরীর আর তোমার স্থান হবে আমার মনে। কথা রেখেছি মৌন। সর্বশেষে আমাদের ডাহুক পাখির ঘরে মৌনকে এনেছি। তাজবিদের কথায় মৌন হাসে। আকাশ বাতাস চাঁদ তারাকে সাক্ষী রেখে আবারও তাজবিদের কাছে নিজেকে সঁপে। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।